Dear brothers and sisters, welcome to the other classroom. মাধ্যমিক 2026 সালের ABTA টেস্ট পেপারের অঙ্কের প্রথম সেট পেজ নাম্বার 18 এটা আমরা সলভ করব। আবার বলছি, মাধ্যমিক 2026 ABTA টেস্ট পেপার অঙ্কের প্রথম সেট পেজ নাম্বার 18 চলো বের করো। খুব সুন্দর করে আমরা সলভ করব এবং সবথেকে সোজা টেকনিকে সলভ করব, যে টেকনিকগুলো ফলো করে তুমি মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করতে পারবে। অঙ্কতে কোনো স্ট্রেস নেওয়ার দরকার নেই, আমি তোমাদের অঙ্ক করাচ্ছি। দেখো, প্রথম যে অঙ্কটা রয়েছে, যদি কোনো মূলধন 10 বছরে সুদে মূলে দ্বিগুণ হয়। আচ্ছা, এর মানে কি? দেখো, বলেছে কি কোনো মূলধন ধরলাম, সেই মূলধনটা কি আছে, পি টাকা ধরলাম। তাহলে কি বলছে যে 10 বছরে মানে 10টা বছর পরে সেটা কী হবে, সুদে মূলে দ্বিগুণ। দ্বিগুণ বলতে 2 দিয়ে গুণ, দ্বিগুণ বলতে 2 দিয়ে গুণ, অর্থাৎ পি টাকা যেটা আছে সেই পি টাকা আমরা কী করবো, 2 দিয়ে গুণ করবো, অর্থাৎ 2p টাকা হয়ে গেল। আচ্ছা হলো, এই ক্ষেত্রে বলেছি দেখো, তবে বার্ষিক সুদের শতকরা হার কত হবে। প্রথমত আমরা প্রশ্নগুলো A to Z ভালো করে বুঝবো, তারপরে কিন্তু আমরা সলভের দিকে এগোবো। এবার লক্ষ্য করো, আমাদের আসলটা কী ছিল, পি। 10 বছর পর সেটা কী হলে দেখো 2p হয়ে গেল। তার মানে এখানে সুদ কত হবে, অবশ্যই আমরা সুদ বলবো যে টোটাল কত হলো, 2p টাকা হয়ে গেল। তার থেকে এই যে আসল এই পি টাকা যদি বিয়োগ করি তবেই কিন্তু আমাদের সুদটা বেরিয়ে গেল। এবার চলো আমরা অঙ্কটাকে খুব সুন্দর করে ভাষা দিয়ে কমপ্লিট করি। একটু বড় করে বা ছোটো করে মাঝারি করে যাই করবো। যদি এই প্রশ্নটা যদি সাপোজ ধরো MCQ না আসে, যদি 2 নম্বরের আসে, সেভাবেও করে রাখবো যেন আমরা সব রকম নাম্বারই পাই আমরা। তো প্রথমত 1 নম্বরে দেখো বলেছে যে ধরি আসল, আমি তোমাদের 2 নম্বর আকারে করে দিচ্ছি, যদি এটা MCQ না আসে, যদি বড় আকারে আসে তাও যেন তোমরা ফুলে ফুল পাও। ধরি আসল সমান সমান পি। এইবার বলছে যে সুদে মূলে, তাই না, সুদে মূলে যেটাকে বলছে সেটা কত হচ্ছে, সুদে মূলের সমান সমান দ্বিগুণ, অর্থাৎ 2p টাকা হয়ে যাচ্ছে। অতএব শুধুমাত্র যেটা সুদ হবে, সুদ বলতে কি আমরা আই দ্বারা প্রকাশ করি, এটা কি হবে দেখো 2p - p সমান সমান p। এটা তুমি টাকা লিখতে পারো বা অন্য কোনো ইউনিটও লিখতে পারো। আচ্ছা, হয়ে গেল এটা লেখা। এইবার আমরা লিখবো হচ্ছে কি বলতো, সময়। সময়টা সমান সমান কি লিখবো দেখো, টি এর মান কত আছে, 10 বছর, লিখে দাও 10 বছর, হয়ে গেল। এরপরে যে পার্টে আমরা লিখবো সেটা হচ্ছে কি সুদের হার, অর্থাৎ ইংলিশে লিখবো আমরা রেট অফ ইন্টারেস্ট। তো রেট অফ ইন্টারেস্ট মানে আর, এটাই কিন্তু আমাদের ডিমান্ডিং, অর্থাৎ কোশ্চেন চিহ্ন। প্রথমত কোশ্চেনটাকে ভালো করে বুঝবো। ওকে, এই গেল আমাদের বিষয়। তো আমরা জানি যে আই ইকুয়ালস টু কী হয়, PRT/100 হয়, তাই তো, PRT/100 হয়। তো লিখবো PRT বাই লিখবো হচ্ছে 100, বাস। এই আমাদের এবার ম্যাথমেটিক্স হয়ে যাবে। দেখো পি তো আছে, এটা RT 100, তাই তো। আচ্ছা, এরপরে দেখো লক্ষ্য করো আমাদের আয়ের মানটা কত, আই ইকুয়ালস টু পি টাকা। তো আয়ের জায়গায় পি টাকা বসিয়ে দিলাম, আর পি আছে এখানে থাকুক। আর এর মান কত, আর এর মান তো আমাদের জানা নেই, মিসিং নাম্বার আর। টি এর মান কত, টি ইজ দ্য 10 ইয়ার, তো 10 ইয়ার্স লিখে দাও এখানে, এখানে লিখে দাও এখানে 100। ওকে, 0 0 ক্যান্সেল আউট, পি ক্যান্সেল আউট, বাদিয়ে লেখো। দেখো এখানে যদি আমরা বাদে লিখি, আমাদের এই 10টা এখানে চলে আসলো, তাহলে এখানে লিখে দাও 10, আর এখানে একটা মাত্র কি পড়ে থাকছে বলো তো, একটা মাত্র আর পড়ে থাকছে, আর। অর্থাৎ বলতে পারি যে আর ইকুয়ালিটি 10%। ওকে, তাহলে পরে আমাদের একটা সুন্দর ভাষাও দিতে হবে, একটা ভালো ভাষা, যেন আমরা ফুলে ফুল পাই। তো এখানে দেখো অপশন নাম্বার এতে 5, বিতে আছে 10, সিতে আছে 15, আর ডিতে আছে কত 20। তার মানে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো লিখে দেবো আমরা যে অতএব অপশন নাম্বার বি 10%, উত্তরটি হবে সঠিক। বাস, কমপ্লিট হয়ে গেল আমাদের সলিউশন। বাস, এই গেল ম্যাথমেটিক্স। দেখো ভ্যারি ইজি ম্যাথমেটিক্স আমরা করলাম। তাহলে প্রথমত কনসেপ্ট কি বুঝতে হবে, যে আমাদের আসলের মান ধরে নিলাম পি, তো সুদে মূলে দ্বিগুণ মানে কি, 2 দিয়ে গুণ, তার জন্য আমরা দেখো 2p লিখে নিলাম। এইবার সুদে মূলে যদি তাহলে বলি যে আমাদের এক্ষেত্রে সুদটা কত হলো, তাহলে 2p থেকে আমরা শুধুমাত্র আসলটা বিয়োগ করব, আমাদের দেখো চলে আসলো সুদ p টাকা। এবার সময় 10 বছর, সুদের হার আর ইকুয়ালস টু কোশ্চেন জন্য, সুদের হার বলতে রেট অফ ইন্টারেস্ট। ইংলিশ ভার্সনে যারা পড়ছো তাদেরকে বলবো যে এটা আসল বলতে প্রিন্সিপাল, এটা তাই তো। আর সুদে মূলে যেটা আছে দেখো এটা 2p হয়ে গেল। এবার দেখো এখান থেকে আমরা আয়ের মানটা বের করলাম, যেটা ছিল ফর্মুলাতে PRT/100, এবং বাকিটা ক্যালকুলেশন করে আর এর মান আলটিমেটলি 10% পেলাম। বাস, দিস ইজ অ্যান্সার। কোশ্চেনটা সুন্দর করে খাতার মধ্যে টুকে নাও, আমি পরের অঙ্কতে আবার যাচ্ছি। এরপরে 2 নম্বর কোশ্চেন, ভ্যারি ইজি ম্যাথমেটিক্স। দেখবো 2 নম্বরে কি আছে।
দেখো 2 নম্বরে বললো যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়ালস টু 0 হোয়ার এ নট ইকোয়ালস টু 0, মানে এর মান 0 হবে না। কেন 0 হবে না? এ 0 হলে তো দ্বিঘাতের সমীকরণ হবে না। সমীকরণের বীজদ্বয় সমান হলে তাহলে আমাদের এখানে 4টে অপশন আছে, কোনটা সঠিক হবে। তো চলো আমরা করি। প্রথমত হচ্ছে দেখো এ এক্স স্কোয়ার প্লাস আছে বি এক্স প্লাস লিখবো হচ্ছে সি ইকুয়ালস টু 0। দিস ইজ কল স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন। তার মানে হলো এটি হচ্ছে একটি আদর্শ দ্বিঘাত সমীকরণ। ওকে, দ্বিঘাত কেন? কারণ এখানে এক্সের পাওয়ার 2 আছে, তার জন্য কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ হলো। আর এখানে এ বি সি এগুলোকে বলবো হচ্ছে কি সহগ, তাই না? এইবার দেখো এই সমীকরণটা তোমাদের বইতে দেখবে 3খানা কন্ডিশন রয়েছে। সেই 3খানা কন্ডিশন মানে কখন বীজদ্বয় সমান হবে, কখন বাস্তব হবে, কখন অসমান হবে, সেই 3খানা কন্ডিশন কিন্তু অনেক সময় পরীক্ষায় তুলে দেয়। একদম ইজি ম্যাথমেটিক্স। এই ক্ষেত্রে দেখো যেহেতু প্রশ্ন আমাদেরকে বললো যে সমীকরণের বীজদ্বয় সমান, সমান মানে কি, যখন সমান হবে তখন আমরা জানি যে তার নিরূপক যেটা হচ্ছে বি স্কোয়ার, যেটা হবে বি স্কোয়ার মাইনাস 4ac, এই পার্টটা কি সমান হবে। কখন হবে? যখন বীজদ্বয় সমান হবে তখন কি হবে, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হবে। তো এটা আমরা লিখতেই পারি, জানার জন্য লিখবো বীজদ্বয় সমান। যখন বীজদ্বয় সমান হচ্ছে তখন আমাদের কি হচ্ছে, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0। এইবার দেখো আমাদের এখান থেকে যদি আমরা লিখি তাহলে পরে আমরা এখানে 4ac পার্টটা রেখে দিতে পারি, 4ac রেখে দিলাম, আচ্ছা মাইনাস 4ac রেখে দিলাম, আর এই যে বি স্কোয়ার যেটা আছে সমান সমানের ওই দিকে নিয়ে যাও, তাহলে এটা কি হয়ে যাবে দেখো মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। এবার দেখো উভয় পক্ষে কি আছে, মাইনাস, তো মাইনাস থাকলে কি আমরা দুটোকেই খ্যাচাং করে কেটে দেবো, ইকুয়াল পার্ট বাদে লিখবো। এবার দেখো আমাদের 4ac পার্টটা থাকছে, তাই না? তাহলে এখান থেকে আমরা শুধুমাত্র একটা সি রেখে দিলাম। ওকে, তাহলে এখানে আমাদের দেখো কি থাকছে, দেখো বি স্কোয়ার থাকছে, লিখলাম বি স্কোয়ার। আর এই যে দেখো 4ac, এখান থেকে 4 এটা এই নিচে চলে এলো, দিস ইজ কন্ডিশন এলো। আচ্ছা এইবার কি হলো, এইবার দেখো ডি নাম্বার অপশন যেটা আছে ভালো করে লক্ষ্য করো, সি ইকুয়ালস টু বি স্কোয়ার বাই 4a রয়েছে, তার মানে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট। তো লিখে দেবো অপশন ডি, সি ইকুয়ালস টু বি স্কোয়ার বাই 4a ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উত্তরটি সঠিক। আচ্ছা হয়ে গেল আমাদের এটা, বাস কমপ্লিট হয়ে গেল সলিউশন। আচ্ছা এরপরে এক রয়েছে আমাদের একটা প্রশ্ন, দেখো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি এবং ভূমির ব্যাস 16 সেমি হলে তার পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে। এটাও কিন্তু একটা ইজি ম্যাথমেটিক্স, ভেরি ইজি ওয়েতেই আমরা এটা করব। এই সাইডে মনে হয় হয়ে যাবে কভার, তো এই সাইডে করি আমরা। আচ্ছা তোমরা এই টোটালটা দেখো, দেখে টুকে নাও খাতার মধ্যে, কনসেপ্ট তো ক্লিয়ার হয়ে গেছে, এবার খাতার মধ্যে সুন্দর করে লিখে নাও। আচ্ছা করো, আমি 3 নম্বর অঙ্কটা করছি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা। আচ্ছা আগে দেখি শঙ্কু দেখতে কেমন হয়। এই দেখো একটা শঙ্কুর ছবি আমি ড্র করলাম, এই হলো একটা শঙ্কু। ওকে, আচ্ছা তির্যক উচ্চতা বলতে এই পার্টটা হচ্ছে এল, এর মান কত দেওয়া আছে কোশ্চেনে, 15 সেমি দেওয়া আছে, মানে 15 সেমি দেওয়া আছে। আচ্ছা এল এর মানটা আমাদের হয়ে গেল 15 সেমি, সিএম বা সেমি লিখতেই পারি আমরা এখানে। এবার বাকি পার্টটা রয়েছে ভূমির ব্যাস। আচ্ছা ভূমির ব্যাস বলতে এই যে এটা আর, আচ্ছা এই পার্টটা এখানে আর এর মানটা কি 16 ডিভাইডেড বাই 2। আচ্ছা 16 ভাগ 2 কেন লিখলাম, কারণ এখানে ব্যাস বলেছে 16, তাহলে ব্যাসার্ধ কত হবে, 16কে 2 দিয়ে ভাগ করবো, এটা সমান সমান 8 সিএম হয়ে যাবে, বাস। এবার আমরা দেখো প্রথমত যেটা পেলাম সেটা হচ্ছে কি এল এর মান কত 15 সেমি লিখে নিলাম আমি। আচ্ছা তারপরে আসবে কত বলো তো, আর এর মানটা কত, আর হচ্ছে 8 সেমি, এটাও আমি লিখে নিলাম, বাস হয়ে গেল। এরপর আমাদের প্রশ্নে কি বলছে যে পার্শ্বতলের ক্ষেত্রফল কত, তো আমরা জানি যে পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল এটা সমান সমান কি হয় জানো, আমাদের হয় হচ্ছে পাই আর এল। ওকে, তো পাই আর এল হলে পারে আমরা এখানে পাই এর মান পাই রেখে দিলাম, আর আর এর মান কত আছে এখানে 8, লিখে দাও 8, এল এর মান কত 15, লিখে দাও 15। এইবার চিন্তা করো 8 আর 15কে যদি গুণ করি 5 8 40, 8 একে 8 9, তাই তো, 5 8 40, 8 15, 8 15 আমাদের কত হচ্ছে 5 8 40, 8 একে 8 এদিকে 12, 120 হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি কীরকম, দেখো 120 পাই, এটা হবে আমাদের কি বলতো বর্গ
সেমি। বাস, দিস ইজ অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3ও কিন্তু আমাদের সলভ হয়ে গেল। আচ্ছা, এটা কত নম্বর অপশন মিলছে? সি নাম্বার অপশন মিলছে। তাহলে সি নাম্বার 120 পাই বর্গ সেমি, উত্তরটি সঠিক। বাস, লিখে দিলাম। এই হলো আমাদের অ্যান্সার। তো দেখে নাও, এরপর আমরা পরের অঙ্কে যাব। তার আগে এই দুটো অঙ্ক সুন্দর করে খাতার মধ্যে লিখে নাও। এরপরে আমরা দেখো 3 নম্বর অঙ্কটা হয়ে গেল। এরপর আমরা 4 নম্বর অঙ্কটা করব। 4 নম্বরে দেখো বলেছে যে 2 cos 3 θ = 1 হলে থিটার মান কি হবে? ভ্যারি ইজি ম্যাথমেটিক্স। 1-এর 4 নম্বর অঙ্ক, খুবই সোজা একটা অঙ্ক দিয়েছে। 2 cos 3 θ = কত আছে? এটা আমাদের 1 আছে। হলে পরে বেটা থিটা তোমার মান কত বের করতে হবে। খুবই ইজি ম্যাথমেটিক্স। এখনো পর্যন্ত আমি একটা হার্ড অঙ্ক পেলাম না, মানে এই সেটের হয়তো সব অঙ্কই খুব সোজা হবে। চলো সাসপেন্স আমরা সলভ করি। আমি টোটাল অঙ্ক কিন্তু এখনও দেখিনি, যেটা পাচ্ছি সলভ করে যাচ্ছি, দেখি কি হয়। তো দেখো এখানে আর লাইফে একটু সাসপেন্সের দরকার পড়ে, তাই না? দেখো 2 cos 3 θ = 1। তাহলে এখান থেকে আমরা cos 3 θটা লিখে দিলাম। এটা ইকুয়ালস টু হবে 1। এই যে 2 আছে, 2 সমান সমান ওদিকে গেলে নিচে চলে যাবে। এবার নিচে লিখে দিলাম। এবার বাদিয়ে লিখি, দেখো cos 3 θ = 1/2। এবার এই 1/2 মানে কি? দেখো cos of 60 ডিগ্রি যেটা আছে সেটা লিখতে পারি কি? দেখো cos 60 ডিগ্রির মান কত? এটার মান হচ্ছে 1/2 হয়, তো আমরা এটাই লিখলাম। এবার বাদিয়ে লিখবো, দেখো উভয় দিকে আমরা cos আরেকবার লিখে নিই, কোনো ব্যাপার না। cos 3 θ = লিখবো cos 60 ডিগ্রি। ওকে, উভয় দিকে দেখো এখানেও cos এখানেও cos, দেখো দুই দিকে cosটাকে জাস্ট ভ্যানিশ করলাম। তাহলে আমাদের 3 θ = কি থাকবে? এখানে 60 ডিগ্রি থাকবে, রাইট? দেয়ারফর থিটা ইকুয়ালস টু আমরা বলতে পারি কীরকম? দেখো এখান থেকে 60 ডিগ্রি ডিভাইডেড বাই কি লিখবো? 3 লিখে দিলাম। 3 20 60, তাহলে 20 বেরোলো, তাই তো? তাহলে আমরা এখানে লিখতে পারি কীরকম? যে অতএব থিটা ইকুয়ালস টু লিখবো 20। এবার আমাদের কত নম্বর অপশন মিলছে? এখানে অপশন নম্বর সিতে দেখো 20 দেওয়া আছে। তাহলে লিখবো যে অপশন সি 20 ডিগ্রি উত্তরটি সঠিক। এরকম ভাষা দিয়ে দিয়ে কিন্তু লিখবে। টার্গেট কিন্তু মাধ্যমিকে ফুল অ্যান্সার করা, ওকে? আর টার্গেটও রাখবে মাধ্যমিক যেন 100-তে 100 আসে, 90 থেকে 100-এর মধ্যে স্কোর করার চেষ্টা করবে। প্রত্যেকটা অঙ্ক কনসেপচুয়াল পড়ো, বোঝো, প্র্যাকটিস করো, বাস হয়ে গেল, টুকে ফেলো। এরপরে আমি পরের অঙ্ক যাচ্ছি 5 নম্বর। আচ্ছা, তোমরা ওটা টোকো, ততক্ষণ আমি এখানে 5 নম্বরটা করি। ও কেন্দ্রীয় একটি বৃত্তের বহিস্থ একটি বিন্দু এ থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করে। যদি OB = 5 সেমি ও OA = 13 সেমি হয়, তবে ABর দৈর্ঘ্য কত হবে? এটা 13 169, তার থেকে 5 5 25-এর 5 5 25, অর্থাৎ 169 থেকে আমরা যদি 25 বিয়োগ করি তাহলে আমাদের আসবে 144, মানে অ্যান্সার হবে 12 সেমি। বাস, মুখে মুখে গল্প শেষ, এটাই হবে উত্তর। চলো, এটা একটা বিখ্যাত ম্যাথমেটিক্স তোমাদের খুব দেয়, এটা রাফ ওয়ার্ক আমি করলাম। এবার আমি সেটাকে সুন্দরভাবে চেষ্টা করব সলভ করার। দেখো প্রথমতই যদি ছবি বোঝো, ছবি দিয়েও করা যায়, ছবি না ধরে করলেও হয়। তো এই হচ্ছে বিন্দুটা দিলাম হচ্ছে ও, এখান থেকে আমি একটা স্পর্শক অঙ্কন করতে বলছে যেহেতু, তো চলো এইভাবে আমি একটা ছবি ড্র করে নিলাম। আচ্ছা, এটা তো গেল। এরপরে আচ্ছা একটা নাম দিতে হবে হচ্ছে এ দিয়ে দিলাম এ, একটার নাম হচ্ছে বি দিয়ে দিলাম বি, এটা কানেক্ট করে দিলাম। এখানে 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল ফর্মেশন হবে, সেটা হচ্ছে কি? এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্মেশন হবে। তাহলে পরে 90 ডিগ্রি কেন দেখাচ্ছে এখানে? এর কারণটা হচ্ছে পিথাগোরাস ল যদি আমি লাগাই, ওই যে অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তো ওই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে। তার মানে কি দাঁড়াচ্ছে এখানে? যে অতিভুজ বলতে কি? ও এ দেখো এটা 90 ডিগ্রি হলে তার অপোজিটেই থাকবে কি? অতিভুজ। তাহলে ও এর স্কোয়ার ইকুয়ালস টু লিখতে পারি আমরা কীরকম? যে OB স্কোয়ার, রাইট, প্লাস লিখবো বেটা AB স্কোয়ার, এটা হচ্ছে পিথাগোরাস ল, আমরা বা দিয়ে লিখবো। তাহলে ও এ স্কোয়ার এখানে আমাদের আবার এখানে ডিফাইন করে দিতে লাগবে যে কোনটা ওয়ে। তো দেখো এইটা হচ্ছে আমাদের 13 আছে, অর্থাৎ ও ইকুয়ালস টু আছে 13। আচ্ছা গেল। আর কি দেওয়া আছে আমাদের ইনফরমেশনে? আর আমরা বলতে পারি যেরকম
ও এটা হচ্ছে 13 করে দিলাম কমপ্লিট। আর এখানে ও বিটা, ও বির মানও কিন্তু আমাদের দেওয়া আছে 5, তাহলে ও বি ইকুয়ালস টু 5, বাস ক্যালকুলেশন খতম। তাহলে আমরা এখানে লিখবো 13 স্কোয়ার মাইনাস এটা ইকুয়ালস টু লিখতে পারি ও বি স্কোয়ার মানে 5-এর স্কোয়ার লিখে দিলাম। আর এ বি স্কোয়ার মানে কি, এ বি স্কোয়ার মানে হচ্ছে এ বি স্কোয়ারের মানটা তো আমাদের নেই, তাহলে ও বি স্কোয়ারের মানটাই বের করতে হবে। 169, এই 5 5-এ 25 মাইনাস 25 করে দিলাম, এটা ইকুয়ালস টু এ বি স্কোয়ার, রাইট। এবার বা দিয়ে লিখবো দেখো 144, এদিকে লিখবো এ বি স্কোয়ার, তাহলে বা দিয়ে লিখতে পারি দেখো 12 স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার, তাই তো। অতএব বলতে পারি 12 বেটা সমান সমান এ বি, অতএব 12 সমান সমান এ বি, বাস 12 সেমি। এই তো হয়ে গেল ম্যাথমেটিক্সটা। তার মানে অপশন নাম্বার কোনটা মিলছে আমাদের, অপশন নাম্বার এ লিখবো হচ্ছে 12 সেমি, উত্তরটি সঠিক, বাস গল্প শেষ। অঙ্কটা অনেক ক্রিটিক্যালভাবে করা যেতে পারে, অত ক্রিটিক্যালভাবে করার দরকার নেই, এটা ডাইরেক্ট করতে পারো। আর তোমার যদি প্রবলেম মনে হয় তাহলে ছবিটা সাইডে এঁকে নিতে পারো, ছবিটা এঁকে দেখালেও হবে। এমসিকিউতে আর তো কী করার দরকার আছে। যদি কোনো 2 নম্বরের প্রশ্ন আসে তাও তুমি এটা করে দাও, তাও কিন্তু ফুলি পাবে, কারণ লজিক তো তুমি দিচ্ছ, পিথাগোরাসের লরসে এইটাতে দিচ্ছ। আর ছবিটা সাইডে ড্র করেই নিলাম যে কোনটা কি আসছে। এখানে অবি বলতে এটা হচ্ছে 5 সেমি, বাস এই তো গেল ম্যাথমেটিক্স। দুটো অঙ্ক খাতাতে খুব সুন্দর করে তাড়াতাড়ি টুকে ফেলো, তারপরে আমি পরের অঙ্কেতে যাচ্ছি। এরপরে দেখো আমাদের আর একটা খুব ইন্টারেস্টিং ম্যাথমেটিক্স রয়েছে, 6 নাম্বার, হ্যাঁ 6 নাম্বারেই। যদি 30, 34, 35, 36, 37, 38, 39 তথ্যগুলি থেকে 35 বাদ দেওয়া হয় তবে মধ্যমা বৃদ্ধি পাবে। এতে আছে দেখো অপশন 2, বিতে আছে 1.5, সিতে আছে 1 আর ডিতে আছে 0.5। একদম সোজা নিয়মে করবো, যে নিয়মটা তুমি খুব সহজেই বুঝতে পারবে এবং পরীক্ষায় করার পরে ফুল নাম্বারও পাবে। চলো আমরা করি 1-এর 6 নাম্বার ম্যাথমেটিক্স। আচ্ছা 30, 34, তাহলে প্রথমত তথ্যটা আমরা লিখবো যে তথ্যটা কি রয়েছে। আচ্ছা তথ্যে দেওয়া মান এইভাবেও লিখতে পারো 2 নম্বরের প্রশ্নতে, তথ্যে দেওয়া মান, সেই মানগুলো কি রয়েছে তুমি লক্ষ্য করে দেখো, এগুলো কি রয়েছে দেখো, 30 আছে, 34 আছে, 35 আছে, তারপরে কি আছে 36, 37 আর সঙ্গে কত আছে আমাদের 38 এবং আছে 39, বাস লিখে ফেললাম আমরা। এবার আমরা কাউন্টিং করি 1 2 3 4 5 6 7, আবার দেখো 1 2 3 4 5 6 7, তাই তো 7টা টোটাল পার্ট আছে। তো লিখবো যে এক্ষেত্রে মধ্যমা একদম ইজি প্রসেসে করবো, দেখবা কিচ্ছু নেই এর মধ্যে, টোটাল 7টা ডিজিট আছে। তো 7টা ডিজিটের মধ্যে খেয়াল করো দেখো এক্ষেত্রে 7টা ডিজিট কিন্তু দেখো প্রথমতই এটা কিন্তু একটা অড ফাংশন, অড বলতে বেজোড় সংখ্যা, তাই না, বিজোড় সংখ্যা বা অড ফাংশন। অড ফাংশনের ক্ষেত্রে কি হয় মিডিল সংখ্যাটাই হয় তার মধ্যমা। অড ফাংশনের ক্ষেত্রে কি হয় মিডিল সংখ্যা বলতে মাঝে কে বসে আছে, এখান থেকে 3টা বাদ দিলাম, এখান থেকে 3টা বাদ দিলাম, তাহলে দেখো মাঝখানে 36 পড়ে আছে, এই 36ই কিন্তু হবে মধ্যমা। বাস এই টেকনিকে করো, অনেক টেকনিক আছে। হ্যাঁ অবশ্যই বলতে পারি যে n-তম পদ, n+1 + n+2 বলে এবার এই সমস্ত পদগুলোর এভারেজ বের করার পরে তারপরে আমরা একটা তত্ত্ব বের করি, ওটাও আছে, কোনো ব্যাপার না, নিয়ম অনেক আছে, তুমি এই টেকনিকে করো সব থেকে সোজা মনে হবে। তাহলে এটা হলো মধ্যমা। আচ্ছা এবার বলছে দেখো কন্ডিশনে যদি কোনো কারণে 35 ভ্যানিশ হয়ে যায়, তাহলে দেখো 35 ভ্যানিশ হয়ে গেলে আমাদের কি থাকবে, 35 বাদ গেলে কি পড়ে থাকছে, 35 বাদ গেলে আমাদের তত্ত্বতে কী পড়ে থাকবে, একটা 30 থাকবে, 34 থাকবে, 35 তো থাকছে না, তাহলে 35-এর বদলে আমরা 36 লিখে দিলাম, 37 লিখলাম, 38 লিখলাম এবং 39 লিখলাম। কাউন্টিং করো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, মানে এটা কিন্তু একটা ইভেন ফাংশন, ইভেন বলে তো জোড় সংখ্যা, তাই না। এবার ইভেন ফাংশনের সঙ্গে একটা খুব সুন্দর আমরা সম্পর্কও জানি। ইভেন ফাংশনে কি হয় দেখো, ইভেন ফাংশনের ক্ষেত্রে আমরা সেম একই লজিকে কাজে লাগাবো। কীরকম, এই দুটোকে বাদ দিলাম এবং পরের এই দুটোকে বাদ দিলাম, তাহলে আমাদের কী পড়ে থাকছে 36 এবং 37। তো লিখবো যে মধ্যমা, এক্ষেত্রে মধ্যমা হবে
দেখো এই 34 34 বাদ দিলাম এবং লাস্টের দুটো বাদ দিলাম, মাঝখানে দুটো থেকে গেল, তাহলে লিখবো 36 প্লাস 37। হ্যাঁ, তুমি এখানে একটা সুন্দর লজিক আছে, লিখতে পারো যে হাফ অফ n/2 প্লাস n/2 প্লাস 1, এইভাবেও বলতে পারো। তারপরে কী করবো, সেটাকে এভারেজ করো, 6/2 থাকবে, আর এদিকে 6/2 প্লাস 1, এদিকে থাকবে কি বলো তো 3 প্লাস 4 = 7 দিয়ে 7তম পদ তুমি লিখতে পারো। লেখার পরে তার মধ্যমা বের করতে পারো। হ্যাঁ, ওই প্রসেসও তুমি অ্যাপ্লাই করতে পারো, কিন্তু আমার মনে হয় পরীক্ষার আগে অত ক্রিটিক্যাল প্রসেস অ্যাপ্লাই না করে এই প্রসেস তুমি অ্যাপ্লাই করতে পারো, এটা আরও বেশি সোজা মনে হবে। দেখো এটা কি আছে, প্রথমে দুটো বাদ, লাস্টের দুটো বাদ, মিডলের দুটো আমরা লিখে দিলাম, এটা হচ্ছে ইভেন ফাংশন। আর অর্ডারের ক্ষেত্রে কি প্রথমেরগুলো বাদ, মাঝখানেটা লাস্টেরটা বাদ, মিডলটা লিখে দিলাম। তো এটা আরও বেশি ইজি প্রসেস। তাহলে 36 37 যোগ যদি আমরা করি, তাহলে আমাদের টোটাল কত আসছে, 34 2 72 রেখে 73 73 আসছে। ওকে, এই টোটালটা দুটো সংখ্যা নিচে দেখে 2 দিয়ে ভাগ, দুটো সংখ্যা নিচে 2 দিয়ে ভাগ, তাহলে 73কে যদি 2 দিয়ে ভাগ করে আমাদেরকে আসবে 36.5। আচ্ছা, এবার লিখতে হবে এক্ষেত্রে মধ্যমা বৃদ্ধি পাবে। তাহলে পরে আমাদের কি করতে হবে বলো তো, এই যে 36.5 এটা সংখ্যাটা লিখবো, মাইনাস লিখবো 36, বিয়োগ করলে হবে দেখো 0.5। এইটাই গেল আমাদের উত্তর। এখানে অপশন নাম্বার কত মিলছে, অপশন নাম্বার আমাদের ডি নাম্বার মিলে যাচ্ছে, তো লিখবো ডি নাম্বার 0.5, উত্তরটি সঠিক। বাস, এই গেল অঙ্ক। তো এই অঙ্কটাই কত ক্রিটিক্যালভাবে করা যেত, তো পরীক্ষার সময় অত ক্রিটিক্যাল প্রসেস মনে থাকবে না। পরীক্ষার সময় প্রচুর চাপ থাকবে, যেহেতু বোর্ড এক্সাম, অনেক প্রেশার থাকবে, মাধ্যমিক এক্সাম। তো আমরা প্রত্যেকটা অঙ্ক সব থেকে সোজা প্রসেস করব, যে প্রসেসগুলো আমরা আমাদের মাথায় রাখতে পারবো এবং পরীক্ষাতে করতে পারবো। টার্গেট একটাই, 90 থেকে 100 পেতে হবে, তাই না? তো সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেলো, তারপর আমি আরেকটা অঙ্ক করে ফেলছি। ওকে, এরপরে আমরা 2-এর অঙ্ক করব, 2-এর 1 নম্বর। চলো দেখো, বলছে 2p টাকার শূন্যস্থান পূরণ করতে বলছে। 2p টাকার t/2 বছরে বার্ষিক 2r/3% হার সরল সুদে বলছে সবৃদ্ধিমূল হবে 2p ইন্টু ড্যাশ। সবৃদ্ধিমূল মানে এক কথা বলতে গেলে এটা চক্রবৃদ্ধির সুদ না, সবৃদ্ধিমূল বলছে, তো এক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা যাবে না। তো নর্মাল সরল সুদেই আমরা এটা করবো, একদম ইজি একটা ম্যাথামেটিক্স। দেখো প্রথমতই আমরা জানি যে i = কি জানি, যে PRT বাই কি হয় 100 হয়, রাইট? এটা আমরা লিখি। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো এটা হচ্ছে মেন ফর্মুলা, আমরা যেটা জানি এই ফর্মুলার উপর বেস করে কিন্তু এই অঙ্কটা হবে। এই ক্ষেত্রে আমাদের দেখো যেটা আছে আসলটা কি আছে, আসল দেওয়া আছে আমাদের 2p। আচ্ছা গেল, আর কি আছে, আচ্ছা সময়টা আছে কত আমাদের, আচ্ছা t/2 বছর, আচ্ছা গেল, এটাও লিখলাম। আর কি আছে, বার্ষিক সুদের হার আছে কত আমাদের 2r বাই লিখবো 3। তাহলে আমাদের সরল সুদে সবৃদ্ধি মূল হবে 2p ইন্টু কত হবে সেটা আমাদের বের করতে হবে। এই হচ্ছে প্রসেস। তাহলে আমাদের প্রথমতই এখানে সুদটা লিখবো, এটাই হচ্ছে কোশ্চেন জন্য, এটা কত বের করতে হবে এবং এর পাশাপাশি আমাদের আর একটা পার্টও করতে হবে। তো আমরা এই ক্ষেত্রে দেখো লিখতে পারি যে i = কি লিখতে পারি, দেখো i = 2 PRT/100, তাহলে এখানে p এর মান আছে কত 2p, লিখে দাও 2p। আচ্ছা t এর মান কত আছে কি বলো তো, t এর মান আছে t/2, তো লিখে দাও t/2, নিচে লিখে দিলাম 2। আচ্ছা তারপরে কি হতে পারে, আমাদের r এর মান আছে কত, এটা আছে 2r বাই আছে 3, লিখে দাও 3, এখানে হবে 100%। বাস, এই 2 কেটে দিলাম, আর কিছু কাটছে কি, আর এটা কাটছে, এখানে হবে 50, তাই তো? তাহলে আলটিমেটলি উপরে থাকছে আমাদের কত PRT, আর নিচে থাকছে দেখো 3 × 50 মানে 150। ওকে, হয়ে গেল। এবার আমরা লিখবো কি বলো তো, সবৃদ্ধিমূল। অতএব লিখবো সবৃদ্ধিমূল মানে সুদ আসল কত। তো সবৃদ্ধিমূল মানে কি, দেখো টোটাল আসলের পরিমাণটা কি, এখানে লিখবো আসল প্লাস লিখবো হচ্ছে কি সুদ। তো আসলের মান কোশ্চেনে দেখো দেওয়া আছে 2p, এই দেখো 2p টাকা দেওয়া আছে, তো লিখে দেবো 2p। আর সব সুদটা কত হচ্ছে দেখো PRT প্লাস 150, তো লিখে দাও PRT প্লাস লিখে দেবো কি
150 বাস এটাই হলো আমাদের সলিউশন বা অ্যান্সার। তো এই হলো একটা ইজি ম্যাথমেটিক্স। এরপরে আমরা দেখো এরপরে 2 নম্বর অঙ্কটা করব। তো 2 নম্বর অঙ্ক হতে বলছে দেখো একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই এক হলে সমীকরণটি কত হবে। অঙ্কটা টুকে নাও তুমি খাতাতে, আমি 2 নম্বরটাতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, এখানে একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই এক ও বীজের মান 1 দেওয়া আছে, তো সমীকরণটি কী হবে। একেবারে ইজি ম্যাথমেটিক্স, কিচ্ছু নাই। দেখো প্রথমতই বলছে যে দুটি বীজই 1, অর্থাৎ আলফার মানও 1 বিটার মানও 1, তাই তো। তাহলে পরে আমরা এখান থেকে লিখবো আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের যোগফল, তাহলে 1 + 1 লিখতে পারি ইকুয়ালস টু 2 হবে। একই রকমভাবে বীজদ্বয়ের গুণফল মানে আলফা বিটা, তাহলে 1 × 1 ইকুয়ালস টু হয়ে যাবে 1, তাই তো। আচ্ছা গেল। এখন আমরা লিখবো, দেখো কি কোশ্চেনে চেয়েছে যে সমীকরণটি লিখবো নির্ণীয় সমীকরণ। তো আমাদের সূত্রতে কি ছিল, দেখো x² মাইনাস বীজদ্বয়ের যোগফল বলতে আলফা বিটা ইন্টু এক্স প্লাস বলবো আলফা বিটা, তাই তো। আচ্ছা এরপরে আমরা লিখতে পারি x² আলফা প্লাস বিটার মান কত আছে 2, লিখে দাও এখানে একটা 2, এখানে আছে x, লিখে দাও x, এখানে আছে কি আলফা বিটার মান কত 1, সো লিখে দাও 1। দিস ইজ অ্যান্সার। পাশে একটা সুন্দর করে অ্যান্সার লিখে দাও। তাহলে কি আসছে x² - 2x + 1। ইজি একটা ম্যাথমেটিক্স ছিল, এটা করে ফেললাম। এরপরে আমরা চলে আসবো 3 নম্বরে, যে cos² থিটা প্লাস sin² থিটা ইকুয়ালস টু p/2 হলে cos টু দি পাওয়ার 4 থিটা মানে sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু, এটার মানও p/2 হবে। একেবারে ইজি একটা ম্যাথমেটিক্স। এই দুটো খাতার মধ্যে টুকে ফেলো, তারপরে আমি আরেকটা অঙ্ক করি। এতটুকুর মধ্যে হবে না, করে ফেলো, তারপরে আরেকটা অঙ্ক করছি। এরপরে আমরা দেখো 3 নম্বর অঙ্কটা করব। তো 3 নম্বর অঙ্ক দেখো বলেছে যে cos² থিটা, যাই হোক এটা তো পড়লামই, লিখবো দেখো cos² থিটা মাইনাস sin² থিটা এর মান আছে p/2। আচ্ছা হোক। তো আমাদের বের করতে হবে কি, যে cos² থিটা মাইনাস cos টু দি পাওয়ার 4 থিটা। এখন আমাদের লিখতে হবে দেখো cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস লিখবো হচ্ছে sin² টু দি পাওয়ার 4 থিটা। আচ্ছা sin টু দি পাওয়ার 4 থিটা, এটা ইকুয়ালস টু আমাদের কত সেটা বের করতে হবে। তো এটার মান প্রথমতই দেখো cos² থিটা মাইনাস sin² থিটা ইন্টু লিখবো দেখো cos² থিটা প্লাস লিখবো কি বলো তো sin² থিটা। এই সূত্রতে ভাঙবো, তাহলে এই পোর্শনের মান দেখো আমাদের এখানে দেওয়া আছে p/2, তো লিখে দাও p/2। আর এই দেখো cos² থিটা প্লাস sin² থিটা, আমরা জানি যে ত্রিকোণমিতির সূত্রতে sin² থিটা প্লাস cos² থিটার এর মানটা কত হয় 1, তো সেই মানটা আমরা এখন এখানে লিখবো, মানে এই টোটালের মানটা কত হবে 1, তো লিখে দাও 1। তাহলে দেখো আমাদের আলটিমেটলি থাকছে p/2, তো এটাই কিন্তু আমাদের নির্ণয় উত্তর হয়ে গেল। একদম ইজি একটা ম্যাথমেটিক্স, কিছু নেই এর মধ্যে। এরপরে আমরা দেখো পরের একটা অঙ্ক রয়েছে 5 নম্বর, যে দুটি নিরেট এরপরে আছে 4 নম্বর, একটি বৃত্তের অন্তস্থ বিন্দু থেকে বৃত্তটির উপর অঙ্কিত স্পর্শকের সংখ্যা হবে ড্যাশ। তুমি চিন্তা করো আদৌ কি এটা সম্ভব হতে পারে। স্পর্শক মানে কি, নর্মালি আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, এই বৃত্তটাকে বাইরের দিকে যেটা স্পর্শ করে যাচ্ছে এগুলো তো স্পর্শক। এবার অন্তস্থ মানে কি, অন্তস্থ মানে এইভাবে যেতে হবে, স্পর্শক তো এরকম হবে না। স্পর্শক কখনো ভেতর দিয়ে যায়, অন্তস্থ মানে কি যে ভেতর দিয়ে যেতে হবে, তো স্পর্শক কিন্তু ভেতর দিয়ে যায় না। স্পর্শক হচ্ছে এই যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, এই ক্ষেত্রে যে টাচ করে যাচ্ছে এটাই কিন্তু আমরা স্পর্শকের মধ্যে ফেলি, মানে এই একটা বৃত্ত অঙ্কন করলাম, এই যে টাচ করে গেল এটাই স্পর্শক। তো অন্তস্থ বলতে মাঝখান এইভাবে ভেতর দিয়ে, এটা তো হবে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের 4 নম্বর উত্তরটা হবে যে এই ক্ষেত্রে বলছে কি স্পর্শকের সংখ্যা হবে ড্যাশ। তাহলে এই ক্ষেত্রে স্পর্শকের সংখ্যা হবে কি বলতো 0, বাস হবে হচ্ছে 0, মানে 0 হবে অ্যান্সার। ওকে, এরপরে আমরা চলে আসছি পরের অঙ্ক। দেখো 5 নম্বরে বলছে যে দুটি নিরেট গোলকের আয়তন অনুপাত 1:27 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। এটা 1:9 হবে, কারণ দেখো ক্ষেত্রফল মানে কি স্কোয়ার, আর এটা মনে রাখবা, টিক্স মনে রাখবা ভালো করে মাথার মধ্যে, যে আয়ত ঘন, যে সময় বলবো আয়তন, আয়তন মানে হচ্ছে কিউব মনে রাখবা, মানে 3 দিয়ে গুণ করতে হবে মানে কিউব। আর যখন বলবো হচ্ছে কি ক্ষেত্রফল তখন হচ্ছে স্কোয়ার করতে হবে। তাহলে দেখো 1:27 মানে কি, এই ক্ষেত্রে 1:3 আসবে যদি আমরা ঘনটা উঠিয়ে দিই, তাহলে সেটাকে স্কোয়ার করলে কী হবে 1:3 স্কোয়ার মানে হচ্ছে 1:9 হবে। এই টিক্সে তুমি সলভ করতে পারো। চলো তাও তোমাদের আমি ডিটেলস সলভ করে দিচ্ছি, কিছু নেই অঙ্কটাতে, একেবারে ইজি ম্যাথামেটিক্স, এই টোটাল সেটটাই ইজি দিয়েছে।
একটি দুটি নিরেট গোলকের আয়তন অনুপাত। তাহলে পরে প্রথম যেটা আছে দেখো 4/3, 4/3, আচ্ছা 4/3 তো 4/3 পাই r1 এর কিউব ডিভাইডেড বাই 4/3 পাই r2 এর কিউব, এটাই আছে 1:27 মানে 1/27। এবার লক্ষ্য করো এই সমস্ত ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যে এই যে পার্ট রয়েছে 4/3 কেটে গেল, তার মানে r1/r2 এর মান কিন্তু আমাদের এটা আসছে কত 1/27 মানে কি দেখো এটা লিখতে পারি কিউব। কি করে হচ্ছে দেখো 27 মানে কি লিখতে পারি 3 × 3 অর্থাৎ 3খানা আমরা 3-এর গুণ লিখতে পারি, রাইট। তো এই পার্টটাই কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করলাম, মানে 1/27 জায়গায় 3-এর আমি কিউব লিখে দিলাম। ওকে, এবার আমরা দেখো এখানেও কিউব আছে এখানেও কিউব আছে, তাহলে আমরা কিউব দুটাকে যদি ভ্যানিশ করে দেই তাহলে আমাদের r1/r2 থাকছে। তাহলে আমরা এখানে লিখবো দেখো r1/r2 এটার মান হচ্ছে কি 1/3 হলো। এখন যেহেতু আমাদের বললো যে এই ক্ষেত্রে তোমার কি বলেছে যে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কী হয় 4πr² হয়, তাহলে বক্রতলের ক্ষেত্রফল বলতে 4πr²। তো লিখবো আমরা 4πr ডিভাইডেড বাই লিখবো দেখো 4π, এই পার্টটাকে আমি এরকমই রেখে দিই, হ্যাঁ কেন একটা সুন্দর লজিকের মধ্যে আমি ফেলবো তার জন্য। আচ্ছা r1 r2 এটার স্কোয়ার করলাম, তাহলে উপরেরটাও কী হলো বক্রতলের ক্ষেত্রফল, নিচেরটাও কী হলো বক্রতলের ক্ষেত্রফল, এটাই সমান সমান কী আছে দেখো 1/3 স্কোয়ার, তাই তো। তাহলে আলটিমেটলি ডেস্টিনেশনটা কী দাঁড়াচ্ছে এটাই লিখতে পারি, অর্থাৎ r1 এবং r2 ফর্মেশন স্কোয়ার। তাহলে দেখো 1 হচ্ছে আর 3 × 9, তাহলে 1/9 মানে কত হচ্ছে 1:9, দিস ইজ অ্যান্সার। এটাই কিন্তু আমি তোমাকে প্রথমের দিকে বলেছিলাম যে মুখে মুখে এটা ক্যালকুলেশন করা যায়। এবার আসছে ট্রিক্সটা এক্সপ্লেনেশনে। দেখো ঘন থাকলে কি হবে কিউব থাকবে, দেখো কিউবই আছে, আর বক্রতলের যদি ক্ষেত্রফল থাকে ক্ষেত্রফল মানে স্কোয়ার থাকবে। তাহলে এটাকে আমরা সিম্পলিফিকেশনে 1/3 বের করবো, বাস ওটা ট্রিক্সের মাধ্যমে কি করতে পারি যে স্কোয়ার করে দিলাম 1:9। তুমি এরকম ভাষা দিয়েও লিখতে পারো, ওইভাবেও সলভ করতে পারো, যেহেতু শর্ট প্রশ্ন। আচ্ছা তারপরের প্রশ্ন চলে আসছি। তারপরে দেখো 6 নম্বর বলেছে যে গড় মধ্যমা এবং সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক। আচ্ছা গড় মধ্যমা এবং সংখ্যাগুরুর মান হলো ড্যাশ প্রবণতা, এটাকে বলা হয় কি বলতো কেন্দ্রীয় প্রবণতা বলা হয়। স্ট্যাটিস্টিক্সের ম্যাথমেটিক্স, এটা স্ট্যাটিস্টিক বলতে রাশিবিজ্ঞান, তো রাশিবিজ্ঞানের অঙ্ক এটা, তো রাশিবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় কি বলতো কেন্দ্রীয় প্রবণতা বলা হয়। তো আমরা লিখবো অ্যান্সারে 2-4 নম্বর, না 2-4 নম্বর কি 2-6 নম্বর ম্যাথমেটিক্স, 2-6 নম্বরটা লিখবো হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা, স্ট্যাটিস্টিক্সের কেন্দ্রীয় প্রবণতা বাস। আচ্ছা ইংলিশে কি বলা হয় সেন্ট্রাল, ইংলিশে বলা হবে সেন্ট্রাল, বাংলায় বলা হবে কেন্দ্রীয় প্রবণতা। এটা হচ্ছে 2-6 নম্বরটা কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল আমরা বলতে পারি। এই তো গেলে ম্যাথমেটিক্স, তাড়াতাড়ি টুকে ফেলো, আমি এরপরে 3-এর প্রশ্নগুলো সলভ করব। ওকে তাড়াতাড়ি টুকে ফেলো খাতার মধ্যে। এরপরে আমরা 3-এর অঙ্ক করব। দেখো 3-এর 1 নম্বরে আছে যে একটি যৌথ ব্যবসায় এ এর মূলধন 1200 টাকা ও বি, আচ্ছা এর মূলধন কত 1200 টাকা ও লাভ্যাংশ 80 টাকা 180 টাকা। আচ্ছা যদি মোট লাভ 300 টাকা হয় তবে বি এর মূলধনের পরিমাণ 800 টাকা হবে। এটা সত্য মিথ্যা, এটা সত্য হবে না মিথ্যা হবে, একেবারে ইজি ম্যাথমেটিক্স। তো চলো আমরা করে ফেলি। প্রথমত এর মূলধন কত আছে 1200 টাকা আর লাভ্যাংশ কত আছে 180 টাকা, একেবারে ইজি ম্যাথমেটিক্স। তো দেখো লিখবো আমরা যে 180 টাকা, তো আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এ যদি 180 টাকা লাভ পায়, এ এর, আচ্ছা প্রথমত লিখে নেই এ এর লভ্যাংশ কত বলেছে, লভ্যাংশ কত 180 টাকা, আচ্ছা গেল। আর বি এর লভ্যাংশ 300 মাইনাস লিখবো 180 সমান সমান হয়ে যাবে 120 টাকা, এটা বি এর লভ্যাংশ। এইবার গল্পটা হচ্ছে 180 টাকা, 180 টাকা দেখো যেটা লাভ, 180 টাকা লভ্যাংশ হলে আসল কত বা মূলধনটা কত ছিল, মূলধন হয়
কত আছে, এর ক্ষেত্রে আছে 1200 টাকা, রাইট? একদম সোজা প্রসেস, কিচ্ছু কঠিন নেই, টাকা। আচ্ছা, তাহলে 1 টাকা লাভ্যাংশ হলে মূলধন হয় 1200 বাই লিখবো কি বলো তো, এখানে লিখবো 180, হয়ে গেল। এইবার আমাদের দেখো এখানে 120 টাকা বিয়ের গল্পটা বলেছে, তাহলে 120 টাকার ক্ষেত্রে যদি লাভ হয় তাহলে মূলধনটা কত হবে, 1200 গুণ লিখবো দেখো এখানে 120 ভাগ দিয়ে লিখবো দেখো 180। প্রথমতই আমরা 0 একটা কাটতে পারি, চলো 0 কেটে দিলাম। আচ্ছা দেখো 12 দুগুণ 6 দুগুণ 12, 3 6 18, আর 3 আর 1200টাকে কাটলে পরে দেখো 400 হয়ে যাবে। অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে বেরোচ্ছে কত, 400 মাল্টিপাল আসছে কত 2, অর্থাৎ 800 টাকা। এইবার গল্পটা হচ্ছে কোশ্চেন আমাদের কত আছে, বিয়ের লভ্যাংশ 800 টাকাই আছে। যেহেতু 800 টাকাই আছে তার জন্য এই ঘটনাটা কী হবে, সত্য হবে। তো আমাদের এখানে সুন্দর করে লিখতে হবে যে বিবৃতিটি সত্য, এইভাবে সুন্দর করে কিছু ভাষা দিয়ে অঙ্ক সলভ করবে। তাহলে আমাদের এটা সলভ হয়ে গেল। দেখো এইভাবে করবে, একদম সোজা নিয়ম তোমাদের করে দিলাম। যে প্রসেসগুলো তুমি মাথায় রাখতে পারবে সেগুলোই সলভ করব। খাতার মধ্যে সুন্দর করে লিখে ফেলো, পরের অঙ্ক আবার করছি। এরপরে আমরা 3-এর 2 নম্বরটা করব। দেখো 3-এর 2তে বললো যে যদি এ ভেরিজেস বি এবং বি ভেরিজেস সি হয় তবে এ প্লাস বি ভেরিজেস কী হবে, সি, তাই তো? তাহলে পরে এটা সত্য হবে না মিথ্যা হবে সেটা আমাদের লিখতে হবে। তো এ ভেরিজেস আছে কি বি, তাহলে এখান থেকে এই কনস্ট্যান্ট আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসবো। কেন, এই যে সমানুপাতিক চিহ্নটা রয়েছে ভেরিজেস চিহ্নটা, এটাকে যদি উঠিয়ে দিই তাহলে তার বদলে আমাদের কী আনতে হবে, একটা কনস্ট্যান্ট কে আনতে হবে, তাই তো? এই কেটা কি, একটা অশূন্য ভেদ ধ্রুবক, তো লিখলাম আমরা এরকম। সিমিলার ওয়েতে আর একটা কন্ডিশন আছে দেখো এখানে, সেটা হচ্ছে কি এ ভেরিজেস বি এবং বি ভেরিজেস সি। আচ্ছা এখানে লিখে দিই ভালোভাবে, বি ভেরিজেস কি আছে আমাদের, সি আছে। তাহলে এখান থেকে লিখতে পারি বি ইকুয়ালস টু কে টু সি। এই কে টুটা কি, এই কে টু কিন্তু একটা অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, নন জিরো কনস্ট্যান্ট। আচ্ছা এবার আমাদের প্রশ্ন বললো যে এ প্লাস বি ভেরিজেস আছে সি, তাহলে লিখবো আমরা এ প্লাস বি, এই পার্টটা আমরা কি লিখতে পারি, দেখো এটা সমান সমান লিখতে পারি, এর জায়গায় কি হবে কে ওয়ান বি, লিখে দাও কে ওয়ান বি। আর বি ওয়ানের বির জায়গায় কি আছে দেখো, আছে কে টু সি, লিখে দাও কে টু সি। আচ্ছা এবার বি মানে কি, দেখো বি মানে আবার বললো এখানে কে টু সি, তাহলে এখানে লিখবো কে ওয়ান কে টু, তারপর লিখবো হচ্ছে কি সি প্লাস এখানে লিখবো কে টু সি। এইবার গল্পটা হচ্ছে আমরা কে ওয়ান, আচ্ছা আমাদের কি থাকছে পড়ে দেখো, কে ওয়ান থাকছে, কে টু থাকছে, প্লাস লিখবো কে টু, আর এই টোটালটা দেখো সি এখানেও আছে এখানেও আছে, তাহলে সিটা নিয়ে গেলাম বাইরে। ওকে আচ্ছা এরপরে কি হলো, কে ওয়ান কে টু প্লাস কে টু, এই টোটালটাকে আমরা একটা নতুন কনস্ট্যান্ট দ্বারা রিপ্লেস করলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি বা দিয়ে যে এ প্লাস বি দিস ওয়ান, বা দিয়ে লেখো এ প্লাস বি দিস ওয়ান। এইবার লিখবো দেখো এ প্লাস বি, এই কেটাকে উঠিয়ে দেই, উঠিয়ে দিলে দেখো আমাদের কি আসছে সি, অর্থাৎ বিবৃতিটা কিন্তু সত্য। এখানে লিখে দাও যে যেখানে কি লিখবো বলো তো, যেখানে কি হবে কে সমান সমান আমরা লিখতে পারি কীরকম, কে ওয়ান কে টু প্লাস কে ওয়ান, বাস এইভাবে আমরা লজিক্যালি দিলাম। তাহলে বিবৃতিটা কি সত্য, তাহলে লিখবো যে বিবৃতিটি সত্য, বাস এই হলো আমাদের অ্যান্সার। অর্থাৎ এই টোটাল ঘটনাটা কি হলো, সত্য হলো, বাস এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। আচ্ছা এরপরে 3 নম্বর বলেছে দেখো যে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ। এটা 3 নম্বরটা হবে কি বলতো, মিথ্যা। কারণ অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ, অর্ধবৃত্ত বলতে কি এরকম একটা হতে পারে, এবং এই ক্ষেত্রে যে আমরা কোণটা পাবো আর বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ সেটা কখনো হতে পারে না। অর্থাৎ 3-এর 3 নম্বরটা আমাদের হবে মিথ্যা। এরপর আসছি আমরা 3-এর 4 নম্বর প্রশ্নে, কি আছে এখানে, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সাইন থিটা কস থিটা ও 1 হলে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ হবে। এটা কি আদতেও সত্য, চলো আমরা একটু জানি এটার প্রমাণ করি। তো দেখো এরকম যদি আমরা একটা ছবি অঙ্কন করি তাহলে এই ক্ষেত্রে কি বললো যে
তিনটি বাহুর দৈর্ঘ্য সাইন থিটা কস থিটা, তাই তো? তাহলে একটা বাহু, এটার নাম দেই এ, এটা দেই বি, এটা দেই সি। তাহলে এটা ধরলাম সাইন থিটা, এটা ধরলাম কস থিটা, এটা কিন্তু সত্য হবে দেখেই মনে হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি যে এ বি স্কোয়ার প্লাস লিখবো কি বলতো বিসি স্কোয়ার, এই দুটোকে লিখবো। আচ্ছা, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান সমান যদি আমরা এসি স্কোয়ার করতে পারি তবেই কিন্তু সেটা আমাদের প্রমাণিত হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এখানে তুমি চিন্তা করো এসি মানে কি? এসি মানে হচ্ছে দেখো এসি বলতে এটা, তাহলে 1 হলো, তাই তো? তাহলে এসি স্কোয়ার মানে কি? এসি স্কোয়ার মানে 1 স্কোয়ার, রাইট? তাহলে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এটার মানে কি সাইন স্কোয়ার থিটা প্লাস লিখবো কি কস স্কোয়ার থিটা, তাই তো? এটা সমান সমান আমরা লিখতে পারি কীরকম 1-এর 1। কেন? কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কী হয়, সেটার মান কিন্তু 1 হয়। অবশ্যই এখানে থিটা দিতে হবে। আমরা সূত্রতে জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু ত্রিকোণমিতির লতে কী বলা হয়, সেটার মান হচ্ছে 1। তো সেই 1টাই আমি এখানে লিখলাম। তাহলে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু 1। আবার এই 1টাই দেখো এখানে দেওয়া আছে কী বলো তো, এসি। তাহলে লিখতে পারি আমরা এসি, এটা মানে 1ই হয়, বাস এসি স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমরা পেলাম কি? এখানে পেলামটা হচ্ছে কি দেখো এখানে এখানে যে পার্টটা পেলাম, বাস এই পোর্শনটাকে কাজে লাগাবো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু পাচ্ছি 1। আচ্ছা, এখানে কি বলছে যে যেহেতু 1 অর্থাৎ এই লটা হচ্ছে, এই লটা হোল্ড করছে, তার মানে কি এটা একটা ভাইস ভার্সা সূত্র। এবং এটা যদি তোমার চয়েস না হয় তুমি এটাও লিখতে পারো যে এটা ইকুয়ালস টু লিখতে পারি কীরকম এসি স্কোয়ার, এসি স্কোয়ার। বাস এটাও কিন্তু আলটিমেটলি ট্রাইগন কী বলবো, এটাও কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের কন্ডিশনটাকে কিন্তু আমাদের দেখাচ্ছে যে এই যদি কন্ডিশনটা হয় এর থেকেও বলতে পারি আমরা সমকোণী ত্রিভুজ, বা এটার থেকেও বলা যেতে পারে। তো দেখো এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার, এটাই কিন্তু একটা সমকোণী ত্রিভুজের কন্ডিশনকে হোল্ড করাচ্ছে, যা হচ্ছে যা সমকোণী যে ত্রিভুজ আছে তার কন্ডিশন। হ্যাঁ, অতএব বলতে পারি যে বিবৃতিটি সত্য। একদম লজিক্যালি দিলাম, একদম ফুলে ফুল, কোনো প্রবলেম নেই। একদম যদি 2 নম্বরের প্রশ্ন আসে তাও তুমি করে দিয়ে আসতে পারো। খুব সুন্দর লজিক হলো। আচ্ছা, এটা তো আমাদের কমপ্লিট হলো। এরপরে কোনো গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার আয়তন দ্বিগুণ করতে হবে। এটাতে একটু জায়গা লাগবে, তোমরা টোটালটা টুকে ফেলো, তারপরে আমি এরপরেটা করছি। একেবারে ইজি ম্যাথমেটিক্স। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন 5 নম্বরে। দেখো, কোনো গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার আয়তন দ্বিগুণ হবে। আচ্ছা, খুবই ইজি একটা ম্যাথমেটিক্স চলো করি। কোনো গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার মানে প্রথমত আমরা গোলকের ব্যাসার্ধ ধরলাম কি বলতো, ব্যাসার্ধ হচ্ছে আর। আর যদি হয় তাহলে তার আয়তনটা কত হবে? আয়তন বলছে কি এখানে গোলকের আয়তন, হ্যাঁ ঠিক আয়তন। তাহলে লিখবো 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে আমাদের সূত্রতে বলে। এবার যদি ব্যাসার্ধ দ্বিগুণ মানে কি আমাকে বলো, ব্যাসার্ধ এবার ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয়, দ্বিগুণ বলতে 2 দিয়ে গুণ, মনে রাখবা দ্বিগুণ বলতে 2 দিয়ে গুণ, একদম ইজি কনসেপ্ট। তো 2r লিখলাম। তাহলে এক্ষেত্রে আয়তন হবে, দেখো আয়তন হবে কি হতে পারে, আমরা লিখবো 4/3, যেটা আমাদের ফর্মুলাতে বলে 4/3 লিখবো, পাই লিখবো, আর বলতে 2r লিখবো, এর কিউব লিখবো, লিখে দিলাম। তাহলে লেখো 4/3 পাই লেখো, এটার মানে কি 2r এর কিউব মানে কি, অবশ্যই এটা আমরা বলতে পারি। দেখো 2কে 2 এর উপর যদি 3 লিখে তাহলে কি হবে, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণ আছে 4 দুগুণ 8, অর্থাৎ 8 হয়, রাইট? তাহলে এখানে আমরা লিখতে পারি কীরকম 8r কিউব। এইবার এই 8টাকে সামনে নিয়ে আসো, নিয়ে আসলাম 4/3 পাই আর কিউবকে রেখে দাও, বাস এটা একটা পোর্শন গেল। অর্থাৎ 8 গুণ কিন্তু হচ্ছে টোটালটা, তাই না? তাহলে এখান থেকে বুঝলাম আমরা 8 গুণ, তাই তো? 8 গুণ আমরা এখানে বুঝলাম। কিন্তু আমাদের কোশ্চেনে বলছে কি দ্বিগুণ, কোশ্চেনে বলছে দ্বিগুণ, কিন্তু আমাদের প্রমাণে কি আসলো, প্রমাণে কিন্তু আমাদের আসলো 8 গুণ, তার প্রাথমিক আয়তনের কিন্তু 8 গুণ হচ্ছে। তার মানে অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন অনুসারে কিন্তু আমাদের মিলছে না। তাহলে আমরা এক্ষেত্রে দেখবো এটা বিবৃতিটা কী হবে, মিথ্যা। বাস এটাই কিন্তু গল্প হয়ে গেল। তাহলে এই 3-এর 4 নম্বরটা, 3-এর 5 নম্বরটা আমাদের হয়ে গেল। এরপরে কি আছে দেখো 6 নম্বরটা পড়ি আমরা এখানে। 6 নম্বরটা দেখি কি আছে, দেখা যাচ্ছে 6 নম্বরটা এখানে ক্যামেরাতে। আচ্ছা, এরপরে দেখো বলছে যে একটি পরিসংখ্যা বিভাজনের একাধিক সংখ্যাগুরু মান কি থাকতে পারে? হ্যাঁ, এটা থাকতে পারে।
দেখো কখনো কখনো আমরা পরিসংখ্যা বিভাজন করতে গিয়ে দেখি যে ধরো সাপোজ আছে 5 আছে, 7 আছে, 8 আছে, 5 আছে, 3 আছে, 5 আছে, 2 আছে। তো এই ক্ষেত্রে পরিসংখ্যা বিভাজনটা কিন্তু আমরা ডাইরেক্ট বলতে পারি যে সংখ্যাগুরু মান কিন্তু 5 হচ্ছে, রাইট। আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে 5 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, তারপরে ধরো হচ্ছে 4 আছে, 3 আছে, 4 আছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, আবার ধরো 5 আছে, এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো 5 কতগুলো আছে, 5 আছে হচ্ছে আমাদের এই ক্ষেত্রে 3টে, 4ও আছে 3টে। তো এই ক্ষেত্রে কিন্তু সংখ্যাগুরু মান আমার দুটোও হতে পারে, তাই কি না? এই কারণে আমরা বলতে পারি যে হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে সংখ্যাগুরু মান একাধিক থাকতে পারে, অর্থাৎ এখানকার কন্ডিশন অনুসারে কিন্তু সত্য। তাহলে আমরা এখানে লিখবো ঘটনাটা কি হবে, সত্য, বাস হয়ে গেল, এটা সত্য, তাই তো, মানে ট্রু, এটা হয়ে গেল বিষয়। আচ্ছা, তাহলে সত্য মিথ্যা আমাদের কমপ্লিট হলো। আচ্ছা, এরপরে এই সত্যটা দেখা যাচ্ছে ভালো করে ক্যামেরাতে। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি 4 অঙ্কেতে। 4 1 নম্বর অঙ্ক, 400 টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধির সুদের হার কত হবে? একেবারে ইজি অঙ্ক এটাও। আমরা একটা সূত্র জানি যে সমূল চক্রবৃদ্ধি মানে কি, পি ইন্টু 1 + r/100⁴n, এটা হচ্ছে বৃদ্ধি। আর যখন হ্রাস বলবে তখন সূত্রটা সেমই থাকবে, শুধুমাত্র প্লাসের জায়গায় মাইনাস বসে পড়বে। চলো আমরা সুন্দর করে খাতার মধ্যে করি। তো আমরা এখানে বলতে পারি যে 440 টাকার, আচ্ছা এখানে সমূল চক্রবৃদ্ধি আমরা লিখবো যে সমূল চক্রবৃদ্ধি যে সূত্রটা রয়েছে, প্রথমত সূত্রটাও একবার লিখে নিই, তাহলে প্র্যাকটিসও হয়ে যাবে। সমূল চক্রবৃদ্ধি, এটার ফর্মুলা কী ছিল, পি ইন্টু কী বলবো 1 + r/100⁴n। এই এনটা কিন্তু বলা হয় টাইম, বলতে সময়। ওকে, তাহলে এখানে আমরা এটা জানি তো সমূল চক্রবৃদ্ধির মান এখানে কত দেওয়া আছে, 441 টাকা। তো বা লিখবো 441 ইকুয়ালস টু, এখানে দেখো আসলের মান দেওয়া আছে কত, 400, তো 400 লিখলাম। কনসেপ্ট ক্লিয়ার? তো এখানে লিখবো দেখো আর এর মান যেটা আছে সেটা লিখে দিই, আর এখানে আছে 100, আর এন এর মান এখানে দেখো কোশ্চেন আছে 2 বছর, তো লিখে দাও 2 বছর। এইবার বা দিয়ে যদি আমরা লিখি, দাগ করে দিচ্ছি এখানে, তাহলে 441 ডিভাইডেড বাই কী হবে বলো তো, এখানে লিখতে পারি 400, আর এদিকে 100-র সাথে দেখো এটা যদি রাখি 1 + r/100⁴, সেটাকে করেই দিই এখানে। তাহলে এখানে আসছে কত, 100 প্লাস লিখবো আর ডিভাইডেড বাই লিখবো আমরা কত 100 এর স্কোয়ার। ওকে, এইবার চিন্তা করো এই 441 মানে কি, 21-এর স্কোয়ার, 21 × 21, আর 400 মানে কি 20-এর স্কোয়ার, মানে 20 × 20। তার মানে কি এটা 21, এটা লিখবো 20, এর উপরে লিখবো কি বলো তো স্কোয়ার। আচ্ছা, সমান সমানটা দেই, এই হলো। তো এটা সমান সমান কি দেওয়া আছে, 100 প্লাস লিখবো r/100, এর উপরে লিখবো কি বলো তো স্কোয়ার। আচ্ছা গেল। এবার যেহেতু উভয় পক্ষেই স্কোয়ারটা রয়েছে, অর্থাৎ এই যে স্কোয়ার, এই যে স্কোয়ার, এই দুইটাকে তুমি ডাইরেক্ট ভ্যানিশ করে দিতে পারো। তো ভ্যানিশ করে দিলে পরে আমাদের থাকছে এখানে 21, আর নিচে থাকছে আমাদের কত 20। এটা সমান সমান দেখো 100 প্লাস r ডিভাইডেড বাই কত থাকছে আমাদের 100। ওকে, এই তো বিষয়। এইবার আমরা এখান থেকে চলো এখানে আরেকটা পার্ট করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। এখানে লিখে দিই, তাহলে আমরা এদিকে লিখতে পারি যে 100, আচ্ছা 21 × 20 ইন্টু লিখবো 100, আর এদিকে 100 প্লাস লিখবো আর, মানে এই 100টাকে আমরা এদিকে নিয়ে আসলাম। তো এটা কাটলে কত হবে দেখো 5 হবে, 5 × 20 হয় 100। তো বা দিয়ে লিখলে আমরা দেখবো দেখো 5 × 21 মানে কি হবে 105 সমান সমান এদিকে লিখবো 100 প্লাস লিখবো আর, অর্থাৎ এখানে কি থাকছে আমাদের দেখো 100 প্লাস আর সমান সমান থাকছে কত 105। বা দিয়ে লেখো আর সমান সমান 105 মাইনাস 100, এটা বিয়োগ করলে কত হবে আর, অর্থাৎ আমরা বলতে পারি যে রেট অফ ইন্টারেস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে 5%, তাই তো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার এটা কত হবে, এটা হবে দেখো হবে হচ্ছে 5%। বাস, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। একদম ইজি একটা ম্যাথামেটিক্স দেখো। ওকে, একদম ইজি ম্যাথামেটিক্স, টোটালটা টোকো, এরপর আমি পরের অঙ্কে যাচ্ছি।
এরপরে আমাদের 4-এর 2 নম্বর অঙ্ক। দেখো 4-এর 2 নম্বরে বলছে যে একটি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম হলে ব্যবসায় মোট লাভের পরিমাণ কত হবে? একেবারে ইজি ম্যাথমেটিক্স। প্রথমতই আমরা লিখব যে ধরি মূলধন যেটা আছে, অর্থাৎ ব্যবসায় যে মোট লাভটা আছে সেই মোট লাভটা আমরা লিখবো যে মোট লাভ এটা সমান সমান দিলাম এক্স টাকা, মানে এটাই তো আমাদের বের করতে হবে। আচ্ছা এক্স টাকা ধরলাম, এটাকে তো আমরা ধরে নিলাম, কনসিডার করে নিলাম। আচ্ছা এরপরে প্রথম ব্যক্তির লাভ এবং তৃতীয় ব্যক্তির লাভ এই দুটোই আমার বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে সেটা কি করতে হবে? 60 টাকার সাথে ইকুইভ্যালেন্ট করতে হবে এবং এখান থেকে এক্সের মান বের করলেই আমাদের অঙ্ক টোটাল সলিউশন শেষ। এই তো ম্যাথমেটিক্স। চলো আমরা লিখি যে প্রথম ব্যক্তির লাভ, প্রথম ব্যক্তির লাভ এটা লিখবো আমরা কীরকম? আমাদের আছে 3:8:5, অর্থাৎ 3 আর টোটালটা দেখা হচ্ছে 3:8:5। তাহলে 3-এর সাথে 8 যোগ, তারপরে 5 যোগ 3 8 কত হচ্ছে? 11 আর 5 হচ্ছে 16, তাই তো? আচ্ছা 3/16 হচ্ছে। আচ্ছা প্রথমটা 3/16 হচ্ছে, তাই তো? আর মোট লাভ বলতে এক্স, তাহলে এক্সের সাথে এটা কাউন্টিং করতে হবে, অর্থাৎ গুণ করতে হবে এক্স ডট, তাহলে আমাদের এটা আসছে আলটিমেটলি 3x/16। আচ্ছা গেল। এবার লিখবো তৃতীয় ব্যক্তি মানে থার্ড পার্সন, তৃতীয় ব্যক্তির লাভ। তাহলে তৃতীয় ব্যক্তির লাভ এখানে কত আছে? 3 নম্বর আছে 5, তাহলে অবভিয়াসলি 5x/16। এইবার লিখবো প্রশ্নানুসারে দুজনের বিয়োগফল। প্রশ্নানুসারে 5x/16 মাইনাস লিখবো কি 3x/16। এটা কোশ্চেনে দেওয়া আছে কত? 60, লিখে দিলাম 60। বা দিয়ে লিখবো এখানে 16 হয়ে যাবে লসাগু হোক, তাহলে 5x মাইনাস হবে 3x, এটা ইকুয়ালস হবে 60। তাহলে 3-এর থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে 2x হবে, ডিভাইডেড বাই হবে 16, এটা ইকুয়ালস টু আছে কত? 60। বাকিটা এখানে করতে পারি, তাহলে এটা কাটলে কত হবে? আমাদের হবে 1, এখানে হবে 8, তাই তো? তাহলে বাদ দিয়ে লিখবো আমরা 1/8x ইকুয়ালস টু হবে 60। তাহলে বাদ দিয়ে লিখো x ইকুয়ালস টু 60 গুণ কত হবে বলো তো? 8, 6 8 48, মানে 480 টাকা। এটাই হবে অ্যান্সার। আচ্ছা তাহলে লিখবো যে মোট লাভ এটা কি 480 টাকা হবে। বাস এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। আচ্ছা তাই বলছে কি? আচ্ছা ঠিক আছে, এটা 480 টাকা হয়ে গেল। এই গেল আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। এইবার 3 নম্বরে বলেছে দেখো x² - x ইকুয়ালস টু k × 2x - 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 0 হলে। আচ্ছা তোমরা আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 0 কে এর মান নির্ণয় করো। এখানে সেকেন্ড পার্টটা যদি 0 করে দিই তাহলে আমাদের হয়ে যাচ্ছে। চলো আমরা 3 নম্বরটা দেখি কি হয়। আচ্ছা 3 নম্বরটা x² মাইনাস কি বলছে যে x ইকুয়ালস টু বলবো হচ্ছে কি k × 2x - 1। বাস বা দিয়ে লিখবো x² - x, এই যে পোর্শনটা আছে এটাকে আমরা লিখতে পারি 2kx, লিখে দিই, গুণ করে দিই একেবারে শেষ, 2kx - k। তাহলে পরে এই টোটাল পোর্শনটাকে এদিকে নিয়ে আসলে 2kx হবে, আর এই ব্যাটা এদিকে চলে আসলে প্লাস k হয়ে গেল, 0 হয়ে গেল। বাস এটা হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা x² লিখবো, x কমন নিলে পরে 1 + 2k হবে। আচ্ছা তারপরে কি হবে? প্লাস k লিখে দিলাম, ওকে। আচ্ছা এটা তো হয়ে গেল। এবার বলছে যে বীজদ্বয়ের সমষ্টি 0। আচ্ছা আমাদের ফর্মেশনে কি বলে যে x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু বলে x প্লাস বলে আলফা বিটা ইকুয়ালস টু 0। তাহলে বীজদ্বয়ের সমষ্টি মানে কি যে এই যে পোর্শনটা আছে, অর্থাৎ এই পোর্শনটাই বীজদ্বয়ের সমষ্টি, তাই তো? তো আমাদের দেওয়া আছে যে বীজদ্বয়ে 2 নম্বরের প্রশ্ন একটু যুক্তি দেবো, বীজদ্বয়ের সমষ্টি কি বলেছে যে 0। তাহলে আমরা একটা করি না b/a c/a, এগুলোর কিন্তু আমাদের লজিক্যালি লাগছেই না এখানে, আমরা ডাইরেক্ট এইভাবে করে দেবো বীজদ্বয়ের সমষ্টি সমান সমান 0। তার মানে কি? মানে হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 0। তার মানে কি? আলফা প্লাস বিটা মানে কি? এখানে আছে 1 + 2k, তাহলে এটা 1 + 2k ইকুয়ালস টু আসবে কি 0। তাহলে বাদ দিয়ে লেখো 2k ইকুয়ালস টু লিখবো কি -1, তাহলে অতএব এদিকে লিখতে পারি কীরকম k ইকুয়ালস টু লিখবো -1/2। বাস এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। হয়ে গেল কমপ্লিট।
তাড়াতাড়ি খাতাতে টুকে নাও, নেক্সট অঙ্কতে আবার যাব। এরপরে 4 নম্বর অঙ্ক। 4 নম্বরে বলছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, এবিসিডি বৃত্ত আছে চতুর্ভুজ। আচ্ছা, খুব ভালো। এবিসি 65 ডিগ্রি এবং ডিএসি 40 ডিগ্রি হলে বিসিডি এর মান নির্ণয় করো। আচ্ছা, বিসিডি এর মান নির্ণয় করতে বলছে। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ বলতে আমরা একটা বৃত্ত অঙ্কন করি, তো সেই বৃত্তের চতুর্ভুজটা, তাহলে এই যদি একটা বৃত্ত হয় তাহলে এই বৃত্তের ক্ষেত্রে আমরা এরকম একটা পোর্শন অঙ্কন করতে পারি। তো এখানে একটা আমাদের ছবি অঙ্কন করতে লাগবে, সেটা হচ্ছে এবি, এটা নাম দেই এ, এটা হচ্ছে বি। আচ্ছা, গেল। আচ্ছা, ছবিটা ঠিকই আছে। এই ক্ষেত্রে বলছে যে এসি, এটা হচ্ছে আমরা একটা ডি পোর্শন নাম দিলাম, এটাকে নাম দেবো হচ্ছে সি। এই পোর্শনটাতে বলছে সি, তাই তো? এটা হচ্ছে সি, তাহলে এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। বাস, গল্প শেষ। এই গেল গল্পটা। তো এখানে আমাদের যে মানগুলো আছে এটা হচ্ছে 115 ডিগ্রি, 115 ডিগ্রি। ওকে, নেক্সটে এবিসি আছে কত? 65। এবিসি 65, তাহলে আমাদের এবিসি বলতে 65 বলতে এটা হচ্ছে 65 হয়ে গেল। আর বাকি পোর্শনে আমাদের তো ডিএসি, ডিএসি মানে এই কোণটার কথা বলছে। আচ্ছা, এই কোণটার কথা বলছে, এটা হচ্ছে ডিএসি, এটা হচ্ছে কত? 40 ডিগ্রি, মানে এটা হচ্ছে 40 ডিগ্রি, 40 ডিগ্রি। বাস এখানে লিখে দিলাম। এই গেল বিষয়। আর কি আছে? আর এখানে যদি এই টোটালটা 115 ডিগ্রি হয়, এটাও কী হবে? 115। তাহলে এটা 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 আলটিমেটলি 90 ডিগ্রি যদি ফর্মেশন হয়, তাহলে এটা হবে 25। বাস, এই তো গেল ম্যাথামেটিক্স। চলো সলভ করে ফেলছি অঙ্কটা। তো তার আগে আমাদের জানতে হবে, যদি একটা অর্ধবৃত্তস্থ কোণ চিন্তা করি তাহলে কী হয়? অর্ধবৃত্তস্থ কোণের মান কী হয়? 90 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটার মান কত হয়? 90। বাস, এই তো গেল সলিউশন। ওকে, ছবিটা দেখো, আমি সলিউশন নামাচ্ছি। তো ছবিটা ক্রিটিক্যাল ছিল, তো দেখা যাচ্ছে তো এগুলো সব 25, এটা তো যাই হোক, এটা গেল। এবার আমরা চলো এবার সলিউশনটা নামাই। এই গেল ছবি, এবার সলিউশন নামাই। প্রথমত দেখো আমাদের এডিসি কোণটা কি পাচ্ছি, লিখবো হচ্ছে এ ডিসি। এটা মানে কত? এটা মানে হচ্ছে 180। তার থেকে আমাদের বিয়োগ করতে হবে কত? 180 থেকে আমাদের বিয়োগ করতে হবে 65, মানে এই 65। কারণ বিপরীত দেখো, বি এবং ডি এই কোণ দুটোর সমষ্টিই কিন্তু আমরা বলতে পারি কীরকম? 180। তার মধ্যে বি এর মান দেওয়া আছে, তাহলে 180 থেকে 65 বিয়োগ করব, তাহলে এখানে আমাদের আলটিমেটলি 115 ডিগ্রি বেরোলো। ওকে, তাহলে এডিসির মান আমাদের বেরোলো কত? 115 ডিগ্রি। এবার বের করবো আমরা এসিডি। এসিডি মানে কি জিনিস? এসিডি মানে হচ্ছে দেখো 180, তার থেকে আমরা দুটো কোণ এখানে দেখো, একটা হচ্ছে কি বলতো? একটা হচ্ছে 40, এই যে কোণ যেটা আছে এই যে 40, চলো সাইডে লিখে দিচ্ছি 40 ডিগ্রি। এটা এই কোণটার মান হচ্ছে 40, এটা এই 40 ডিগ্রিটা বিয়োগ করব, এবং তার থেকে দেখো এই যে 65 যেটা রয়েছে, এই 65টাই কিন্তু না, এই 40 ডিগ্রি একটা বিয়োগ করলাম, হ্যাঁ, আর অপোজিট ভার্সনে কত আছে? 115 আছে, মানে এই যে এটা, এই কোণ এবং এই কোণ, এই দুটো কোণকেই কিন্তু আমরা এখানে বিয়োগ করব, তাহলে 115 হয়ে গেল। আচ্ছা, এখানে লিখে দিই 115। বাস, 180 মাইনাস করবো 40, আর এটা বিয়োগ করলে কত হবে? 155। তাহলে এখানে আমাদের থাকছে কি আলটিমেটলি, দুটো বিয়োগ করলে পারে এটা হচ্ছে 25 সম্ভবত, হ্যাঁ 25ই থাকছে। এইবার আমরা লিখবো যে বিসিডি। বিসিডির মানে তো তোমাদের চেয়েছে, তো বিসিডি মানে কি? যে 25 ডিগ্রি তো আমরা পেলাম এখান থেকে, তো 25 ডিগ্রি, এই 25 ডিগ্রিটা পেলাম, এবং তার সঙ্গে আমরা কাউন্টিংয়ে যোগ করবো কত? আমাদের আরও আমাদের 90 যোগ করতে হবে। তাহলে আমাদের যদি 90 যোগ করে দিই, তাহলে আমাদের এইটা বেরিয়ে গেল। তাহলে এটা হয়ে গেল 115, 105, 125, হ্যাঁ 115 ডিগ্রি। বাস, এটাই আমাদের নির্ণয় উত্তর। তাহলে ছবি তো আমরা আগে ক্যালকুলেশন করলাম, ছবি ধরে করলেও হবে, দুটাকে কাউন্টিং করে, বা এটা ধরে করলেও হবে, তোমার যেটা ভালো লাগে করতে পারো। এরপরে চলে আসছে আমরা নেক্সটে 5 নম্বরে। দেখো √5 + √3 এবং √6 + √2 এর মধ্যে কোনটি বড়, আমাদের সেটা লিখতে হবে। চলো আমরা করে ফেলি। এখানে 5 নম্বরটা লিখব √5 প্লাস বলছে √3। এই যে সংখ্যাটা রয়েছে এর মধ্যে কোনটি বড় সেটা আমাদের করতে হবে।
তাহলে এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের কত আছে দেখো 5, মানে √5 স্কোয়ার করলে কত হবে এটা, আর 2.5 প্লাস √3 প্লাস লিখবো √3 স্কোয়ার, রাইট। দিস ওয়ান ইকুয়ালিটি 5 প্লাস 3 5 15, দেখো 3 5 15, তাহলে √15 হলো, এদিকে আসলো 3, তাহলে 5 আর 3 কত হবে 8 প্লাস হবে দেখো 2√15 হয়ে গেল। এটা আমরা কার মান পেলাম √5 প্লাস √3, এটার কিন্তু আমরা হোল স্কোয়ার করে দিলাম। ওকে, নেক্সটের যে রাউন্ডে পাবো, নেক্সট রাউন্ডে কী পাচ্ছি আমরা এখানে, নেক্সট রাউন্ডে কী আছে √6 প্লাস √3, এটার যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের কী আছে দেখো √6 স্কোয়ার পাচ্ছি, প্লাস পাচ্ছি 2.√6.√3 প্লাস কী পাচ্ছি বলো তো √3 এর পাচ্ছি স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি 6 প্লাস 2 6 × 12 প্লাস পাবো 3, তাহলে 6 আর 3 কবে কত হচ্ছে 8, √6 প্লাস 3 আছে নাকি, ও 2 আছে, এটা এখনই তো ভুল হয়ে যেত, এটা আছে 2, এটা আছে 2, 6 × 12, কোশ্চেন ঠিকই ছিল এইভাবেই, কারণ একই রকম না আসলে তো হবে না 2, তাহলে 6 আর 2 হবে 8 প্লাস আসবে 2√12, বাস। এইবার লক্ষ্য করো দুটো পোর্শন যদি আমরা খেয়াল করি তাহলে পরে আমরা লাল কলমটা দাও একটু, এই দেখো এখানে খেয়াল করে দেখবে যে দেখো 8 এখানেও যা আছে এখানেও 8 সেম আছে, তাহলে দুটোর মধ্যে কোনো ডাউট নেই, এখানেও 2 আছে এখানেও 2 আছে, প্রবলেমটা এখানে √15, এখানে আছে কত 12। এবার গল্পটা চিন্তা করো 12 এবং 15 মধ্যে বড় কে, অবশ্যই 15টা বড় হবে, অর্থাৎ এই যে 15 এ কিন্তু বড় হবে, মানে কি বলতে চাচ্ছি যে 12 এবং 15 এর মধ্যে বড় কে, 15টা বড়, তাই তো, তাহলে এটা কি হবে, এটা হবে বড়, তাই তো। এইবার এর অরিজিনটা কি আছে দেখো, অরিজিন হচ্ছে এটা, এই যে সংখ্যাটার অরিজিন হচ্ছে এটা, অর্থাৎ এক্ষেত্রে বলতে পারি যে অতএব √5 প্লাস √3 সংখ্যাটি কি বলবো, সংখ্যাটি বড়, বাস এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে গেল, বাস এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল, বাস এটাই কিন্তু বড় সংখ্যা হবে। ওকে, এইবার আসছি নেক্সট প্রশ্নতে। দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান, তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। আচ্ছা, এটাও ইজি একটা ম্যাথমেটিক্স, তাড়াতাড়ি এটুকে ভালো, বোর্ড মুছতে হবে আমার। এরপরে 6 নম্বর কোশ্চিন, 6 নম্বরে দেখো বলছে যে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2। আচ্ছা, আয়তন সমান তার মানে প্রথম চোঙ এবং দ্বিতীয় চোঙের আয়তন সমান, তাহলে আমরা এখানে চিন্তা করতে পারি এটা হচ্ছে একটা চোঙ, একদম ইজি ম্যাথমেটিক্স এটাও, আর এটার ক্ষেত্রে হচ্ছে R1 একটা ফ্যাক্টর কাজ করলো, আর দ্বিতীয় আরেকটা চোঙ আমি এখানে চিন্তা করতে পারি যে এটা আরেকটা চোঙ, এবং এই ক্ষেত্রে এটাও হচ্ছে R2, এটা হচ্ছে কি বলতো R2, এক্ষেত্রে হাইট H1 ধরলাম, এক্ষেত্রে ধরলাম H2, এই প্রথম চোঙ দ্বিতীয় চোঙ হলো, সবই কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার প্রথম চোঙের ক্ষেত্রে যদি বলি আয়তন, দেখো দুটোর ক্ষেত্রে আয়তন বলছে সমান, অর্থাৎ আমরা বলতে পারি যে পাই R1² H1 ইকুয়ালস টু পাই R2² H2, এই দুটো কিন্তু ইকুইভ্যালেন্টে আছে। এবার উভয় ক্ষেত্রেই তুমি প্রথমতই দেখো, প্রথম এখানে কন্ডিশন আছে উচ্চতা H আছে কত H1 H2, মানে 1:2 আছে, তাহলে বাদ দিয়ে লিখতে পারি এখানে পাই উভয় পাশে কেটে যাবে, তাহলে আমাদের R1 থাকছে, R1 এর স্কোয়ার থাকছে, এবং নিচে থাকছে কি বলতো R2 স্কোয়ার চলে আসলো, আর এদিকে থাকছে হচ্ছে কি H2/H1, এই পোর্শনটা আমাদের থেকে যাচ্ছে। আচ্ছা, এখানে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের এটার অনুপাত কি আছে 1:2, চলো একটু উল্টো করেই লেখা যাক, উল্টো করে যদি লিখি তাহলে আমাদের R2 না একেবারেই করে দিই, এখানে কোনো না, একটু বুঝতে হবে, তাই এখানে দেখো 1:2, অর্থাৎ এক্ষেত্রে এখানে H এর মানটা আমরা বলতে পারি 1, আর এই ক্ষেত্রে H2 এর মানটা বলতে পারি 2, এরকম একটা ফর্মেশন আছে কিন্তু অনুপাতে, তাই না। তাহলে উল্টানো চিন্তা করে দেখো H2 মানে 2, তাহলে এখানে লিখে দাও 2, আর H1 মানে কি 1, তো লিখে দাও 1। তো বাকিটা আমাদের এইভাবে লিখতে হবে যে R1 R2 ইকুয়ালস টু 2/1, এই যে পার্টটা আছে এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, কমন পার্ট করে দেখে দিতে পারি, তো বাদ দিয়ে লেখো R1/R2, এটা সমান সমান কী হবে √2/1, এটা সমান সমান √2 1/1, √2 হচ্ছে 1, বাস এটাই কিন্তু আমাদের নির্ণয় উত্তর হয়ে গেল।
বাস ইজি একটা ম্যাথামেটিক্স, কিচ্ছু নেই, দেখে ফেলো এটা। আচ্ছা তারপরে কত নাম্বার যাব আমরা, তারপরে আছে আমাদের দেখো 7 নাম্বার। 7 নাম্বার দেখো বলছে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 2 হলে পারে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট টু দি পাওয়ার 7 থিটার মান বের করো। আচ্ছা 7 থিটা, তাহলে এখানে আমরা ট্যান থিটার মান বের করবো এবং ট্যান থিটাটা পুট করে দেবো, বাস শেষ। একেবারে ইজি একটা ম্যাথামেটিক্স, একেবারে ইজি, কিচ্ছু নেই, বাস একটু কনসেপ্ট বুঝো তাই হয়ে যাবে। এই সেটের প্রত্যেকটা প্রশ্ন এ পর্যন্ত তো সহজে পেলাম। তাহলে আমাদের এখানে প্রথমে কন্ডিশন বলছে যে ট্যান স্কোয়ার ট্যান থিটা প্লাস কট থিটা, মানে ট্যান থিটা প্লাস লিখবো হচ্ছে কি কট থিটা ইকুয়ালস টু আছে কত 2 আছে, হ্যাঁ ঠিক। বাদে লেখো ট্যান থিটা প্লাস লিখবো হচ্ছে কি কট থিটা মানে কি 1/tan থিটা ইকুয়ালস টু লিখবো কত 2। কেন হচ্ছে তুমি চিন্তা করো, এখানে আমরা জানি যে কট থিটা মানে কি, কট থিটা মানে হচ্ছে 1/tan থিটা, আমাদের কিন্তু সূত্রটা রয়েছে। তো ট্যান থিটা কট থিটা মানে 1/tan থিটা, বাস। এবার আমরা লজিক্যালি লিখবো, দেখো ট্যান থিটা নিয়ে আসে এখানে, তাহলে কি হবে ট্যান স্কোয়ার থিটা হয়ে যাবে এখানে, বাস প্লাস লিখবো 1 ইকুয়ালস টু লিখবো 2, বাদে লেখো ট্যান স্কোয়ার থিটা প্লাস লিখবো 1 ইকুয়ালস টু লিখবো এই দুইটার সাথে গুণ করলে কি হবে 2 ট্যান থিটা হয়ে যাবে, রাইট, লিখে দিলাম। এখন বাদে লেখো ট্যান স্কোয়ার থিটা প্লাস মাইনাস লিখবো 2 ট্যান থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। তো এই টোটাল পোর্শনটা একটা সূত্রের মধ্যে পড়বে, তোমরা জানো যে a স্কোয়ার মাইনাস 2ab, তারপর লিখবো b স্কোয়ার, এই সূত্রটা। তো এই সূত্রতে কী হয় a মাইনাস b হোল স্কোয়ার হয়, তাই তো? তাহলে বাস এটাকে আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখবো দেখো ট্যান থিটা মাইনাস 1 হোল স্কোয়ার, এটা ইকুয়ালস টু লিখবো 0, বাদে লেখো ট্যান থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, স্কোয়ারটা সরিয়ে দিলাম, বাদে লেখো ট্যান থিটা ইকুয়ালস টু লেখো 1, বাস হয়ে গেল। এই তো ট্যান থিটার মান আমাদের 1 হয়ে গেল, দেখে নাও, কিছু নেই। এবার বাকি পোর্শনটা আমি এখানে করে দিচ্ছি। হ্যাঁ, আমাদের কন্ডিশন হলে কী বলেছে এখানে, ট্যান স্কোয়ার কট টু দি পাওয়ার 7 থিটা লিখবো আমরা, দেখো ট্যান স্কোয়ার থিটা প্লাস লিখবো কি বলো তো কট টু দি পাওয়ার 7 থিটা। আচ্ছা এইবার চিন্তা করো এটার মানটা কি হচ্ছে, ট্যান স্কোয়ার থিটা লিখে দিলাম, এটা হলো, আর কট স্কোয়ার 7 থিটা মানে কী হবে 1/tan টু দি পাওয়ার 7 থিটা। কেন? এই লতে এই যে কট মানে কি হয় 1/tan হয়, বাস এটাই লিখলাম আমরা। তাহলে এটার মান কি আছে দেখো, ট্যান মানে কত, ট্যান মানে হচ্ছে 1, দেখো লক্ষ্য করে ট্যান মানে আছে কত 1, ওকে। তাহলে ট্যানের জায়গায় 1 বসাবো, আবার এখানেও ট্যানের জায়গায় 1 বসাবো, তাহলে আমাদের কি আসছে, আমাদের দেখো 1 প্লাস 1/1, তাই তো? এটা হতে পারে টু দি পাওয়ার 7, 1কে 7 বার গুণ করলেও সেই একই থাকে, তাই না? বিষয়টা একই থেকে গেল। তাহলে 1 প্লাস 1, এবার 1 প্লাস 1 মানে কি, এটা আমাদের আসবে কত 2, বাস এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল, টু দি পাওয়ার 7। ওকে, এই হলো পরের অঙ্কটা, কনসেপ্ট ক্লিয়ার হলো। চলে আসছে আমরা নেক্সট কী অঙ্ক আছে, এবিসি, আচ্ছা ত্রিভুজের এবি বাহু পরে ডিবিসি, এটা কী হবে, দুটাকে যোগ করো, 3 আর 2 যোগ করলে 5, তাহলে 5/3 বা 5/2 কিছু একটা হবে। তো অঙ্ক দুটো করে ফেলো, পরেরটা করছি। আট নম্বর, আচ্ছা এবিসি ত্রিভুজের বলছে যে এবি এবং এসি বাহুর উপর ডি এবং ই এমন দুটি বিন্দু যে এটাই করছে এটা। তাহলে পরে আমরা প্রথমত ছবিটা ড্র করতে হবে আমাদের, আর কিচ্ছু নাই এখানে। ছবি ড্র করলে ছবির মাধ্যমে করে দিতে পারি। দেখো এটার মান হচ্ছে এ, এটা বি, এটা হচ্ছে সি। এইবার এই বরাবর আমরা একটা রেখা টানবো, যেখানে বলছে কি একটা বিন্দু হচ্ছে ডি, একটা আছে কি ই, ডিই 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 ডি, এটা হচ্ছে ই, বাস এটা বললো। এইবার এখানে 3:2 3:2 3:2 3:2 AD/D, মানে এটা 3, এটা হচ্ছে 2, বাস এটা গেল। এটা যদি 3:2 হয় সিমিলার হতে, তাহলে এটাও 3:2 আমরা লিখতে পারি। আচ্ছা এই গেল আমাদের ছবির টোটাল বিষয়। তো যেহেতু সমান্তরাল বলছে, দেখো যেহেতু সমান্তরাল ডিই এবং বিসি সমান্তরাল, তাই আমরা কন্ডিশন লিখতে পারি। এবার আমরা দেখো লিখবো যে ডিই ডিভাইডেড বাই, এই অঙ্ক হয়ে গেল কিছুক্ষণের মধ্যে, বিসি ইকুয়ালস টু কী লিখবো, দেখো লিখবো হচ্ছে এই বাই লিখবো হচ্ছে কি এসি, তো লিখবো এই বাই লিখবো হচ্ছে এসি, বাস লিখে ফেললাম। আচ্ছা এটা তো লিখলাম, এরপরে কন্ডিশনটা কি আসবে, আচ্ছা এটা আমাদের তো দেওয়া আছে, তাহলে ডিই আর বিসি কি হয়ে যাবে এক্ষেত্রে, আমাদের যদি বলি যে ডিই একটা পোর্শন গেল, আর একটা গেল হচ্ছে বিসি, এইটার থেকে আমরা ডিই আর বিসি নিয়ে আসতে পারি। আচ্ছা এর ফলে কী হতে পারে,
এখানে আছে কত 3, এখানে আছে কত 2, 3 এবং 2, এটা যদি করি তাহলে কনসেপচুয়াল আসতে পারে, আমাদেরকে আসতে পারে 3 এবং 2, তাহলে এই পার্টটা ডি মানে হচ্ছে কি 3, আর বিসি বলতে কি আসছে, বিসি বলতে এই দুটো পার্ট আমরা বলতে পারি কীরকম, বিসি টোটালটা এসি, বিসি এবং এসি এই দুটো যদি বিসি কিন্তু এসির সাথে ইকুয়াল আমরা যদি নিয়ে আসতে পারি তাহলে 3 আর 2 মানে এক্ষেত্রে আসছে 3 আর 2 যোগ করলে 5, টোটাল হচ্ছে 5, বাস এই হলো গল্প। দেখো ডিই বাই বিসি ইকুয়ালস টু 3/5। ওকে, এই হলো ম্যাথমেটিক্স। চলো আমরা পরেরটা করি। এক্ষেত্রে 9 নম্বর যেটা আছে, 9 নম্বরটাতে কি আছে দেখো, যে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলে মূল ঘনক এবং পরবর্তীত ঘনকের আয়তনের অনুপাত কত হবে? একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলে মূল ঘনক, তাহলে পরে আমরা দেখো প্রথমতই যখন ঘনকের বাহুটা ছিল কি বলতো আর ছিল, তখন এর আয়তন বলেছে না, মূল ঘনকের আয়তন। আচ্ছা, তখন আয়তনটা কি হবে, মূল ঘনকের আয়তনটা কি হবে, আয়তনটা হবে কি দেখো, আমরা লিখতে পারি যে আর কিউব, বা এ ধরলে এ কিউব ধরতে পারি, একটা ধরলেই হলো। এইবার বলছে যে বাহুর মান যখন 50% কমানো হলো, তাহলে 50% বাহুর মান কমালে বাহু হবে, তাহলে পরে এখানে আর মাইনাস 50% মানে 50/100 ইন্টু আর, তাহলে এখানে আর মাইনাস কাটাকাটি করলে 2 মানে 1/2, r/2 হচ্ছে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে আর মাইনাস, লিখতে পারি কীরকম এখানে r/2, তাহলে এখানে হবে কি 2r মাইনাস r/2 মানে শুধুমাত্র r/2 আমাদেরও এখানে হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে আমাদের r/2 হলো, এখন আয়তন হবে কত, আয়তন হবে দেখো r/2 এর হবে কিউব মানে হবে r³/8। এবার লিখবো যে মূল ঘনক ইস্টু পরিবর্তিত ঘনক, তাই তো, পরিবর্তিত যে ঘনক রয়েছে এই দুটোর যে অনুপাতটা, এটার কিন্তু অনুপাত, হ্যাঁ, ও আয়তন অনুপাত যেটা আছে সেই আয়তন অনুপাতটা আমরা এক্ষেত্রে বের করছি। তো এটার ক্ষেত্রে আমাদের কি বেরোচ্ছে, এখানে বেরোচ্ছে যে কি আছে, পরিবর্তিত ঘনক মূল ঘনক। আচ্ছা, এটা আছে কত আর কিউব, তাহলে লিখে দিলাম আর কিউব, আর এটাতে অনুপাত কি আছে r/8, তাহলে এটার মানে হচ্ছে r³ রাইট, ইন্টু বলবো যে r³, আর এটা মানে হচ্ছে কি 8, তাহলে এটা কেটে গেলে পরে আমাদের 1/, এই 8 সবার উপরে চলে যাবে, তাহলে 8 হবে উপরে, নিচে হবে 1, অর্থাৎ 8:2 হবে 1, বাস দিস ইজ অ্যান্সার। ওকে, করে ফেলো, দুটো অঙ্ক ইজি ছিল। এরপরে 10 নম্বর যদি sin 2x এত হয় তবে tan 2x, এটাও একটা ইজি ম্যাথমেটিক্স, দুটো টুকে ফেলো, তারপরে আমি বাকি অঙ্কগুলো পড়াচ্ছি। 10 নম্বর 4/10, দেখো এখানে বলেছে যে যদি sin 2x - 30 = cos 2y + 30 হয় তবে tan x + y এর মান নির্ণয় করো। এটাও একটা ইজি ম্যাথমেটিক্স, ভেরি ইজি ম্যাথমেটিক্স, কিছু নাই। তাহলে দেখো sin 2x মাইনাস কি আছে 30 = কত দেওয়া আছে, cos of 2y প্লাস লিখবো হচ্ছে কি 30, এটা দেওয়া আছে, এটা আমাদের দেওয়া আছে। চলো আমরা এখান থেকে দেখি, প্রথমতই লিখবো, দেখো উভয় পক্ষেই সাইনটাকে ট্রান্সফার করে নিই, 2x - 30 হয়ে গেল, আর এটাকে লিখবো হচ্ছে সাইন, কখন লিখতে পারি, যখন 90 ডিগ্রি থেকে আমরা এই 2y + 30 এটাকে বিয়োগ করব, বাস এই তো গেল ম্যাথমেটিক্স। তো উভয় দিকেই দেখো কসটাকে আমরা সাইনে ট্রান্সফার করে নেবো, তবেই কিন্তু আমাদের অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার কসটাকে যখন সাইনে ট্রান্সফার করবো তখন আমাদের 90 ডিগ্রি থেকে এই পার্টটা বিয়োগ করতে হবে, একদম ক্লিয়ার অ্যাজাম্পশন। এইবার দেখো উভয় পক্ষে সাইন সেম জিনিস, তাহলে 2x - 30 লিখবো এদিকে, আর এদিকে দেখো 90 মাইনাস লিখবো 2y মাইনাস লিখবো কি বলো তো 30,
বাস এই ব্র্যাকেটটাকে তুলে দিতে পারি বা রেখেও দিতে পারো, কোনো ব্যাপার না। তাহলে পরে আমাদের এই 2x-টাকে এদিকে নিয়ে আসলাম, আর এই যে 2y-টাকে এদিকে নিয়ে আসো, তাহলে এদিকে 2y-টা এদিকে আসলে প্লাস, এদিকে দেখো 90 থেকে 30 বিয়োগ করতে পারি, তাহলে আমাদের হচ্ছে কত এখানে 60, আর এই যে 30টা আছে ওইদিকেও নিয়ে যেতে পারি। চলো ওইভাবেই করি, সিম্পল ক্যালকুলেশন। 90 - 30, আর এই যে -30 ওইদিকে গেলে কী হবে, +30 হয়ে যাবে। 30 ঘ্যাচাং কেটে গেল, সমান সমান আমাদের থাকছে 90। বা দিয়ে লেখো 2 কমন নিলে পারে কি থাকছে, x + y = দেখো আমাদের 90 থাকছে, তাই তো? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x + y = 90, তাই তো? ভাগ থাকবে কত, 2, তো ওটা সমান সমান 45 আসছে। বাস, তাহলে x + y এর মান কিন্তু আমরা পেলাম, এটার মান হচ্ছে কত, 45 ডিগ্রি। বাস হয়ে গেল। এবার আমাদের কোশ্চেনে চাইছে কি, tan of x + y, tan of x + y এর মান কত? তাহলে লিখবো দেখো tan x + y এর মান কত, 45, আর tan 45 এর মান কত বলো তো, 1 হয়। বাস, দিস ইজ অ্যান্সার। অর্থাৎ tan 45 এর মান 1, সো আমাদের কিন্তু tan of x + y এর মান কী হয়ে গেল, 1 হয়ে গেল। এই হলো ম্যাথামেটিক্স। তো এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিও কিন্তু অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। ওকে, এর পরের অঙ্ক দেখি আমাদের কি আছে, যে একটি বৃত্তের ব্যাস AB এবং P বৃত্তের উপর যে কোনো বিন্দু, আচ্ছা হলো, তাহলে PAB 30 হলে PB এর মান কত হবে? তো আমাদের এই ক্ষেত্রে চলো এটাও করে দিই, কি আছে, ইজি ম্যাথমেটিক্স। এটা আছে হচ্ছে 11 নম্বর, তো হ্যাঁ, 4-এর 11, এটা টুকে ফেলো, এখানের মধ্যেই হয়ে যাবে আশা করি। তাহলে প্রথমত আমাদের একটা বৃত্ত বলছে, আচ্ছা একটা বৃত্তই অঙ্কন করি আমরা। এই বৃত্তের ক্ষেত্রে আমরা এক্ষেত্রে এরকম একটা মান পাবো, এবং এই ক্ষেত্রে পাবো A পাবো, P পাবো, B পাবো। ওকে, APB পাইলাম, APB। এবার এই কোণটার মান একটা দেওয়া আছে, এটার মান কত আছে, 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি দেওয়া আছে, আর এই ক্ষেত্রে আর কিছু দেওয়া, আর এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে বৃত্ত অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, মানে এটা হবে 90, মানে অর্ধবৃত্তস্থ কোণ বলতে কি, এই একটা বৃত্ত অঙ্কন করলে পরে এই কোণটা, মানে এই কোণটা আলটিমেটলি 90 ডিগ্রি ফর্মেশন হয়। তাহলে এটা 90 ডিগ্রি হলে এই কোণটার মান কত, তাহলে আমাদের 180 থেকে যদি বিয়োগ করি, 180 থেকে যদি বিয়োগ করি, 180 - 90 - 30, তাহলে আমাদের কত হচ্ছে 120, 100, মানে এদিকে শুধুমাত্র 60 ডিগ্রি থাকছে। বাস, এই হলো বিষয়, ছবি কমপ্লিট। এবার সলিউশনও কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমাদের এক্ষেত্রে দেখো PBA এটা মানে কত, আমাদের PBA বলতে টোটালটা হচ্ছে কত, আমাদের 180, তার থেকে আমরা বিয়োগ করব কি 90, আর এইদিকে বিয়োগ করব কি 30। দেখো 90 30 বিয়োগ করলে কত হবে, 180, তার থেকে 120 সমান 60 ডিগ্রি, অর্থাৎ PBA সমান 60 ডিগ্রি। বাস, দিস ইজ সলিউশন, হয়ে গেল। এই তো গেল কোশ্চেনের উত্তর, তাড়াতাড়ি করে ফেলো। এরপরে আমাদের 12 নম্বর আছে, যে একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 যদি সামেশন অফ FY xi = 132 + 5k হয়, এবং সামেশন অফ FI = 20 হয়, তাহলে k এর মান কত হবে? আচ্ছা চলো অঙ্ক দুটো তাড়াতাড়ি করে ফেলো, আমি পরের অঙ্ক যাই। এরপরে আমরা 12 নম্বর অঙ্ক করব। দেখো 12 নম্বর অঙ্কতে বলেছে যে, আচ্ছা এখানে বিভাজনের গড় বলতে কি, গড় মানটা দেওয়া আছে আমাদের 8.1। আচ্ছা তারপর আছে দেখো সামেশন অফ, যেটা পার্ট রয়েছে দেখো, সামেশন অফ FI xi = 132 + 5k, তারপর সামেশন অফ FI। আমরা একটা সুন্দর সম্পর্ক জানি, সেই সম্পর্কটা এখানে লিখবো স্ট্যাটিস্টিক্সের। কী হয় আমাদের সম্পর্কটা দেখো, সামেশন অফ FI xi ডিভাইডেড বাই সামেশন অফ FI। ওকে, এই যে তথ্যটা, এই তথ্যটাকে কিন্তু আমাদের এইটাই কিন্তু 8.1, তার মানে কি দেখো লেখছি বোর্ডের মধ্যে, একদম ক্লিয়ার হয়ে যাবে। সামেশন অফ FI xi, এটাকে কী বলতো, এটাকে ডিভাইড করবো সামেশন অফ FI, এটাই কিন্তু আমাদের যে গড় মানটা রয়েছে সেই গড়, অর্থাৎ এখানে কত আছে 8.1, বাস এটা হবে। এবার চিন্তা করো সামেশন অফ FI x এর মান কত দেওয়া আছে, এখানে আছে দেখো 132 + 5k, তাই তো 132 + 5k, তাহলে লিখবো 132 + 5k, আর সামেশন অফ FI যেটা আছে, সামেশন অফ FI দেখো বইতে আছে 20, তো আমরা লিখবো 20 বা 20,
তাহলে এটা আছে 8.1, তো বা দিয়ে লিখলে আমরা লিখবো 132 প্লাস 5k, তো 8.1 ইন্টু লিখবো 20, 8 দুগুণ কত 16, তাই তো এখানে লিখতে পারি। তাহলে আমাদের কত আসছে 2 1 2, তাহলে এদিকে আসছে 8 দুগুণ 16 মানে 162.0, 162.0, বাস। তাহলে 162 হলো আমাদের এদিকে। আর এদিকে আমরা লিখবো, দেখো বা দিয়ে লেখো, বা দিয়ে এখানে লিখতে হবে 132 প্লাস 5k, তো বা দিয়ে লেখো এখানে যে 5k সমান সমান এই যে 132 ওদিকে নিয়ে যাও, বিয়োগ করে দাও 132, তাহলে বিয়োগ করলে আমাদের এখানে কত আসছে অনলি 30 আসছে, অতএব 5k আমাদের কত আসছে 30। আচ্ছা এইবার আমরা বাকি প্রশ্নটা উপরে করে দিই, দেখো 5k সমান সমান আমাদের কত আসছে 30, তাহলে k সমান সমান 30 ডিভাইডেড বাই 5 ডিভাইড করলে হবে 6, তাহলে আমাদের k সমান সমান আসবে কত 6, বাস এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, তো এই ভিডিওতে আমরা দেখো 1 2 3 4 পর্যন্ত সবগুলো অঙ্ক করলাম। তো এই অঙ্কগুলো বাড়িতে রেগুলার প্র্যাকটিস করবা, অবশ্যই মাঝে মাঝে রিভিশন করবে। এর পরের সেটে আরও কিছু অঙ্ক নিয়ে আসবো। ওকে, তোমাদের ক্লাসের জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু আমাদের টিম বানাচ্ছে এবং সেগুলো আপলোড করছে। তো দেখো অঙ্কগুলো বাড়িতে রেগুলার প্র্যাকটিস করো। আর একটা বিষয় ভালো করে মনে রাখবা মাথাতে, সবসময় ট্রিগার করবে নিজের ব্রেনকে, যে শান্ত থাকতে হবে। অঙ্ক, বিজ্ঞান এগুলো যত শান্ত থাকবে তত তোমার ভালো এক্সাম হবে। একদম ঠান্ডা মাথায় রিল্যাক্সে প্র্যাকটিস করো। আর কয়েকটা দিন মাত্র পরে পরীক্ষা, এই সময় তোমাকে পুরো কনফিডেন্সে থাকতে হবে। রেগুলার বাড়িতে পড়ো, প্র্যাকটিস করো, আর লেখাটা কিন্তু বেশি প্র্যাকটিস করো এখন। হ্যাঁ, ওকে, মন দিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করো। পরীক্ষার জন্য তোমাকে জানাই এখন থেকেই অ্যাডভান্স বেস্ট অফ লাক। ওকে।